সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। বাড়ির সামনে রিক্সা থামতেই রঙ্গন দৌড়ে বেরিয়ে এলো। মাকে রিক্সা থেকে নামাতে সাহায্য করে বলল, কি বলছে আম্মা? রুমিরে দিব বলছে? বিয়ার তারিখ দিছে? কবে বিয়া আম্মা? নাহার বেগম হাঁটতে হাঁটতে বললেন। আমি মরলে? রঙ্গন প্রত্যুত্তরে বলল, আপনি কবে মরবেন আম্মা? নাহার বেগম রেগে ছেলের দিকে তাকাতেই রঙ্গন চুপ হয়ে গেল। তৈবালে টিভি ছেড়ে বসছেন। নাহার বেগম ভেতরে ঢুকতেই রঙ্গন বলল, রুমিরে দিব আম্মা, বলেন না। নাহার চোখ মুছতে মুছতে চিৎকার করে বললেন, বাজারে ব্যাগের মধ্যে ঢোকায় আনছি রুমিরে, আয় নিয়া যা। ওরে পাগলের বংশধর, একদিনে বিয়ের পাকা কথা হয়? আমি প্রস্তাব দিছি, তারা বিবেচনা কইরা ভালো বুঝলেই দিবে। রঙ্গন মুখ ভোঁতা করে বলল, আমার বিয়া তাইলে কবে আম্মা? নাহার বেগম কপাল চাপড়াতে চাপড়াতে বললেন, লাল শুক্রবারে। আর এইদিকে আয় তুই। আমার চোখে কি দিছ সত্যি কইরা ক। চোখ জ্বলতাছে, পানি পড়তাছে, চাইতে পারতিস না ভালো কইরা। রঙ্গন সরল মুখে নাহার বেগমের মাথায় হাত রেখে বলল, সত্যি আমি কিছু দেই নাই আম্মা, আপনের কসম। নাহার তড়িৎ স্বরে গিয়ে বললেন, হাত ছড়া কুতাবাসা, তোরে দিয়া কোনো বিশ্বাস নাই। তুই আমারে মারতে পারলেই বাঁচস। রঙ্গন হাই তুলতে তুলতে বলল, আপনে এত সহজে মরবেন না আম্মা। আপনে মরলে তো হইছিলই, গয়নাগাটি জমি বেচা ঢাকার গুলশানে গিয়া বাড়ি কিনতাম। নাহার বেগম সঙ্গে সঙ্গে পায়ের জুতাটা খুলে নিক্ষেপ করলেন রঙ্গনের পায়ে। দুপুরে সবাই যখন খেতে বসলো, গোল যোগে সেই মুহূর্তে শোভা রুমির সম্বন্ধ আসার কথাটা বললেন। আহসান বিষম খেলো প্রায়। রঙ্গনের আম্মা হঠাৎ এমন কিছু করে বসবেন কেউই ভাবতে পারেননি। মাজতাক সারোয়ার শুরু থেকে সবকিছু শুনে শোভাকে পাল্টা প্রশ্ন করলেন, তোমার লঙ্ঘনকে কেমন লাগে আহসানের আম্মা? শোভা তরিয়ার রুমের প্লেটে খাবার বেড়ে দিতে দিতে বললেন, ভালোই, এখন তো ভালো চাকরিও করে। ছোটবেলা থেকেই তো আমাদের বাড়িতে আনাগোনা। ছেলে মন্দ নয়, খুব সহজ সরল। আমার মনে হয় না রুমিকে অযত্নে রাখবে। রঙ্গনের আম্মা কেঁদে কেঁদে বিয়ের প্রস্তাব রাখলেন। কিভাবে হেসকি তুলে তুলে কাঁদছিল তা যদি দেখতে। রুমি তখনই মনে মনে রঙ্গনকে ভেঙচি কাটতে কাটতে বলল, শালার বুইরা বয়লার মুরগিকে বলে সহজ সরল, ভাজা মাছ উল্টে খেতে জানে না। হাহ, ওরে তোরা কেউ জানিস না, ভাজা মাছ কাটা শুদ্ধ পেটের ভেতর ঢুকিয়ে বসে আছে। রঙ্গনকে মনে মনে কয়েক দফা গালাগালি করলো। সরাসরি গালিয়ে দিত, কিন্তু সামনে ভাই আর বাবা বসে আছে দেখে সে আর ওসবে সাহস করলো না। মাঝদাক সরোয়ার রাতে এসে ওইসব নিয়ে আলোচনা করবেন বলে খেয়ে বেরিয়ে গেলেন। আহসান খেয়ে চিন্তিত হয়ে ঘরে এলো। রঙ্গনের বিষয়টা তার মাথা থেকেই যাচ্ছে না। রঙ্গন তো রুমির দিকে চোখ দেবার মতো ছেলে নয়। রুমিও কখনো নিজ থেকে একবারই রঙ্গনকে ধরা দেবার পাত্রী নয়। তবে কি রঙ্গনের আম্মাই নিজের সিদ্ধান্তে এইসব করেছেন? ওদিকে রঙ্গনের আম্মা প্রস্তাব দিয়েছে শুনে রুমির ভয়ে মরমর দশা। বাপ ভাইয়ের মুখের উপর কথা বলবার মতো এত সাহস তার নেই। যদি আসলে বিয়ে হয়ে যায় ওই ফাজিল চন্দ্রদেব দাসের সঙ্গে, না না, ওসব হতেই পারে না। দরকার হলে টেটল খেয়ে রুমি উধাও হয়ে যাবে। তবুও ওই মর্কটকে বিয়ে করার প্রশ্নই আসে না। রুমির বিয়ে হবে সালমান শাহ এর হ্যান্ডসাম তরুণ যুবকের সঙ্গে, যাকে দেখলে টুস করে চুমু খেতে মন চাইবে। ধরিয়ে আহসানের পিছু পিছু এসে বলল, রঙ্গন ভাইয়ার কি বিয়ে হবে রুমির সঙ্গে? আহসান গম্ভীর গলায় বলল, সম্বন্ধ রাখলে বুঝি বিয়ে হয়ে যায়? ধরিয়ে আহসানের গলা জড়িয়ে ধরে বলল, যায় তো। আপনার বাবা মা যখন আমাকে দেখতে এলেন, মাও একই জিনিস বলে আমায় বুঝ দিয়েছিলেন। এখন দেখুন, বিয়ে করে সংসারী হয়ে স্বামীর ধর্ম পালন করছি। আহসান তরিকে কোলে বসিয়ে বলল, তা কেমন লাগছে আমার সংসার করে? তরি কৃত্রিম সুরে বলল, খুব বাজে। খেয়াল রাখেন না, ভালোবাসেন না, শুধু বকুনি খাই। আহসান তরির দিকে এগিয়ে এলো। উন্মুক্ত পিঠ ছুঁয়ে দিতে দিতে তরির ওষ্ঠের দিকে এগোতেই তরি তাকে প্রথমবারের মতো নিচ থেকে চুম্বন করলো। তরি আবেদন করলে আহসান কি সাড়া না দিয়ে পারে? সেদিন দুপুরটাও ভাবি বিছানায় কেটে গেল। কপট কপটে কেউই কাউকে ছাড় দিতে নারাজ।
বিকেলে ছেলে মেয়ে পড়াতে গিয়ে আসান হাঁচি দিতে দিতে কুপোকাত। একদিনে দুবার গোসল করার ফলাফল। সন্ধ্যার পর রঙ্গনই ফোন করলো অর্ককে। রঙ্গন কিছু বলার আগেই অর্ক বলল, খালাম্মা তো আজকে ছক্কা মেরে দিয়ে এসেছে বন্ধু। রঙ্গন হতবিহ্বল হয়ে বলল, তুই কি করে জানলি বন্ধু? হাসান ফোন করেছিল তোকে? সৌমু সায় জানিয়ে বলল, হ্যাঁ, এই একটু আগেই কথা হলো আহাসানের সঙ্গে। আমি ভান করেছি আমি কিছুই জানি না, একটু মশলা অ্যাড করেছি আর কি। আহাসান বলছিল যে বিয়ের বিষয়টা নিয়ে ভাবাটা ঠিক হবে নাকি। আমি তোর গুণগান গেয়েছি এবং এটাও বলেছি যে খালাম্মার বয়স হয়েছে, রুমিকে বিশ্বাস করে হয়তো সংসারের ভার তুলে দিতে চাইছেন। তুই একটু ভেবে দেখতে পারিস। রঙ্গন পরিচিত আমাদের, রুমিকে মনে হয় না কোনো কিছু কমতি বুঝতে দেবে। রঙ্গন খুশিতে দাঁত কেলাতে কেলাতে বলল, বেশ করেছিস বন্ধু, আমার রুমের সঙ্গে সেটিং হয়ে গেল। আমাদের বিয়েতে তুই হবি স্পেশাল গেস্ট। আমার বিয়ার টেবিলের খাসিটা আস্ত তোর পাতেই দেব। সৌম্য হাসতে হাসতে বলল, আচ্ছা তাদিস, আমার খাওয়া দাওয়ার বেলায় কোনো না নেই। একটা কথা বল এবার, খালাম্মা এত চমৎকার একটি করলো কি করে? সত্যি সত্যি নাকি আহাসানদের বাড়িতে গিয়ে আহাসানের আম্মার সঙ্গে কেঁদে ফেলেছেন? এই কর্ম সাধন হলো কি করে বন্ধু? এত বড় শিল্পী অভিনেত্রী তোদের বাড়িতে কেন এখনো? খালাম্মাকে ধরে বেঁধে টিভিতে দিয়ায়। রঙ্গন ভেঙচি কেটে বলল, অভিনয় না চাই, এত বছরের সংসারে আব্বার সঙ্গে ঝগড়া করেও কখনো কাঁদতে দেখিনি। সে কিনা ছেলের বিয়ার প্রস্তাব দিতে গিয়ে সেখানে বসে কাঁদবে? যা বলিস না। যাওয়ার সময় যখন সেজেগুজে তৈরি হচ্ছিল তখন ড্রয়ার থেকে মুভটা বের করে চোখের নিচে ঘষে দিয়েছে। কাহানি মে বহুত সারা টুইস্ট হ্যাঁ দোস্ত। অর্ক হাসতে হাসতে লুটোপুটি খেতে রাখলো। সেই সত্যি মুভ। অর্কের কথা সত্যি হয়েছে। রাতে খাওয়া দাওয়ার পর রঙ্গন যখন বিছানায় শরীর এলিয়ে দিল তখনই আহাসানের ফোনে তার ঘোর কাটল। দ্রুত বিছানা থেকে উঠে বসলো সে। কলটা রিসিভ করে আহাসানকে বলল, কি অবস্থা বন্ধু, কেমন আছিস এত রাতে? আহাসান পড়ার ঘরে বসে নিরিবিলি রঙ্গনের সঙ্গে কথা বলছিল। টেবিলের ওপরের পেনটা ঘোরাতে ঘোরাতে বলল, আসলে আজকে ফিরতে দেরি হয়ে গেছে। সে প্রসঙ্গ বরং থাক, একটা বিশেষ প্রয়োজনে ফোন করেছিলাম তোকে। খালাম্মা আজ আমাদের বাড়িতে এসেছিল, তোর জন্য রুমিকে চেয়ে গেছেন, রুমের জন্য প্রস্তাব দিয়েছেন। রঙ্গন কপট অবাক হবার ভান করে বলল, রুমি, আম্মা এসব কখন করলো? আমার মাথাটা গেছে বুঝেছিস? কী সব আবল তাবল স্বপ্ন দেখে, সারাদিন সেই সবেরই ঘুরে থাকে। রুমি আমার বোনের মতো, আমার জন্য আম্মা কেমন করে রুমিকে চাইতে গেলেন? আহাসান খানিকক্ষণ বাদে বলল, তুই আসলে বিবেচনা করে জানা তুই কি চাস। আমি রুমির সঙ্গে কথা বলবো, যদি দুজনের মতামত মিলে তবে বাবা আর আমি মিলে সিদ্ধান্ত নেব। তুই মাথায় ঠান্ডা করে কিছুক্ষণ ভেবে নে, তোর মতামত আমাকে জানাতে ভুলবি না। রঙ্গন প্রত্যুত্তরে বলল, মতামত জানানোর কি আছে বন্ধু? দেখ, রুমি আমার ছোট বোনের মতো, ওর সঙ্গে আমার যায় বল। কোথায় রুমি আর কোথায় আমি? আমার মাথাটা সত্যিই গেছে। তুই এসব নিয়ে আর ভাবিস না, আমি আম্মাকে বুঝিয়ে বলবো। রুমি এখন পড়ছে, তাই পড়তে দে। আহাসান আর কথা বলল না। তার বড্ড ঘুম আসছে। ফোনটা রেখে সে তরির কাছে ঘরে এলো। সে সকালে উঠে গরমে ক্লাস করে ক্লান্ত মেয়েটা খেয়ে দেই বিছানায় ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে পড়েছে। আহাসান তরিকে ঠিক করে শুইয়ে দিল। তরিকে জড়িয়ে ধরে গলার ভাঁজে মুখ গুজে দিয়ে কখন যে ঘুমিয়ে গেল ও নিজেও। রুমির চোখে আজ ঘুম নেই। বিছানায় শুয়ে সে এপাশ ওপাশ করতে লাগলো। মাস্তাক সরোয়ার যেভাবে রঙ্গনকে নিয়ে সিরিয়াস হয়ে ভাবছেন বিয়ে যে কোনো সময় ঠিক হয়ে যেতে পারে, খুব ভয় হচ্ছে। ওরকম একটা পাগলা দাশুর সঙ্গে জীবন কাটানো যায়? তবে একটা জায়গায় খুব খটকা লাগছে। আর যাই হোক, এটা শুধুমাত্র রঙ্গনের মায়ের কাজ নয়। রঙ্গনের চাহনি, কথা, ধরনই কেমন যেন অন্যরকম। বাড়িতে এলে এক পলকের জন্য চোখাচোখি হলেও রুমির দিকে হা করে তাকিয়ে থাকতো। কলেজ চলাকালীন প্রায়ই কলেজের সামনেও ঘুরঘুর করতো। রুমির উপস্থিতি বুঝে ফেলেই আড়াল করে ফেলতো নিজেকে। রঙ্গন কি পছন্দ করে তাকে? কেন যেন রুমির তাই মনে হচ্ছে। আগ বাড়িয়ে সবসময় আলাপ জমাতে চাইতো রুমির সঙ্গে। কথার ভঙ্গিমাও কেমন একটা যেন ছিল।
কী যে হচ্ছে কে জানে। রুমির এইবারও পাশ ফিরতেই মধুবেবী চিৎকার করে বললেন, সকালে ক্লাসে যাবি না? ঘুমাস না কেন সেরি? একবার এই দিক ফিরোস তো আর একবার ওই দিক ফিরোস। ঘুমাইতে দে আমারে। এমন লড়ালড়ি করলে আমার ঘুম আহে না। না ঘুমাইলে মাথা সইরা থাকে, বুঝিস কইলে। রুমি আর কিছু বলল না, তাড়াতাড়ি বালিশে মুখ গুজে মধুবেবীকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। ঠাডা পড়ুক ওই পাগলা দাসুর উপরে। মাঝে একটা ব্যস্ত ঘন দিন কেটে গেল। রাতে রঙ্গন বাড়ি ফিরল। নাহার বেগম তখন ভাত তরকারি প্লেটে পারছেন। রঙ্গন এসে হাই তুলতে তুলতে বলল, কালকে কখন যাইবেন আম্মা? নাহার বেগম অবাক হয়ে বললেন, কই কালকে আবার কই যাবো? রঙ্গন লাফ দিয়ে উঠে বলল, মানে কালকে রুমিদের বাসায় যাইবেন না আপনি? নাহার বেগম ঝাংটা মেরে বললেন, একবার না গেলাম বাপের রুমিদের বাড়িতে, দিছি তো প্রস্তাব নাকি, ওরা বুঝা শুই না তো আমাদের জানাইবো। রুমি একটা মানুষ, কোনো ফলমূল সবজি না যে চাইলাম আর দিয়া দিব। রঙ্গন মুখ ভোতা করে বলল, আপনি হইলেন পোলার মা, আগে বিয়াই বাড়িতে গিয়া ভাবনা বাড়াইলে মাইয়া কেমনে দিব আপনার কাছে? একদিন কইছেন তো কি হয়েছে, কালকে গিয়া জোর গলায় আবার রুমের চাইবেন। আব্বারে ইমোশনাল ব্ল্যাকমেল করাইয়া যেমন গয়না বানাইতেন, অমন ব্ল্যাকমেল কইরাই বিয়ার কথাটা ফালান। বিয়া 2 মিনিটে লাইগা যাইব। নাহার বেগম চিন্তিত হয়ে বললেন, তোর মামার ব্যবসার লাইগা ঢাকা গেছে, তারে ছাড়া কেমনে যায়? রঙ্গন তড়িৎ জবাব দিল, মামার কথা বাদ দেন, আপনার ভাই আস্ত ব্যাককল। মালা শাস্ত্রী নিয়ে যান, তার আজ অব্দি এক্কেরে সেই রকম রেকর্ড আছে। উনি যেই বিয়ায় হাত দিছে বিয়া করাইয়াই ছাড়ছে। নাহার বেগম বুঝে ফেলেন তার ছেলের অলরেডি মালাকে ফোন করা শেষ। রঙ্গন কখনো কেন কিছু ভেবে তাকে জানায় না, অঘটন সব ঘটিয়ে তারপর জানায়। নাহার বেগম দীর্ঘশ্বাস ফেললেন। সকালবেলায় সত্যি মালাবানো রঙ্গনের বাড়িতে সেচে কুচে এলেন। তিনি রঙ্গনের দূর সম্পর্কের চাচি হন। রঙ্গনের বাবার আপন কোনো ভাই নেই, বড় চাচার 4 বোন আছেন। তারাও সবাই খুব দূরে দূরে থাকেন। রঙ্গনের বাবা মারা যাওয়ার পর খোঁজ খবর নেওয়া তো দূর, এ বাড়িতে পা অবধি মারাননি। নাহার বেগম শাড়ি গয়না পরে তৈরি হলেন, মুখে ফেয়ার অ্যান্ড লাভলি মাখলেন, চোখ ভর্তি করে সুরমাও দিয়েছেন, হাতে ভারী মান্দাতার আমলের মকরমুখও বালা পড়েছেন। মালাবানু রঙ্গনকে আশ্বস্ত করে বললেন, আমারে ডাকছোস বাপ, তোর বিয়ার বাজনা যদি না বাজাইছি তা আমার নাম মালাবানু না। এই নিয়ে 8:40 নাম্বার বিয়ার ঘট খালি করতেছি। রঙ্গন ফিসফিস করে বলল, যদি এই মাসে আমার লক লাগাইয়া দিতে পারেন, তাইলে আমি সামনের মাসের বেতন পাইয়া আপনার আর আমার লাইগা নতুন এক রকমের জামদানি কিন্না পাঠামো। উপহার বাবার কথা শুনে মালাবানুর মুখখানা চকচক করে উঠল। দাঁতের সবগুলো পাটির দাঁত বের করে রঙ্গনের দিকে তাকিয়ে হাসলেন। তখনই রিক্সাওয়ালার হাঁকতাক শুনে রঙ্গন তাড়া দিয়ে নাহার বেগম আর মালাবানুকে রিক্সায় উঠিয়ে দিলেন। সেদিনের মতোই রিক্সা রুমিদের বাড়ির সামনে এসে থামল। নাহার বেগম আর মালাবানু ভেতরে ঢুকে দরজায় করাঘাত করলেন। তরে এসে দরজা খুলতেই অপরিচিত 2টি মহিলা দেখে চমকে গেল। ভেতরে তাদের বসতে দিয়ে রান্নাঘরে গিয়ে শোভাকে উদ্দেশ্য করে বলল, মা, 2জন ভদ্রমহিলা এসেছেন বাড়িতে, আপনার খোঁজ করছিলেন, একবার শুনে যান না মা একটু। শোভা হাতের কাজ সামলে এসে দেখলেন ড্রয়িং রুমে নাহার বেগম বসে আছেন। শোভা তরিকে ইশারা দিয়ে বললেন, তোমার বাবা আর আহসানকে একটু ডেকে আনো। মাস্তাক সারোয়ারকে একবার ডাক দিতেই তিনি চলে এলেন। আসাম ছুটির দিনে সকালে ছেলে মেয়ে পড়ায়, বাচ্চাদের হাতের কাজ দিয়ে বুঝিয়ে দিয়ে সেও এলো। রঙ্গনের মাকে দেখে সালাম জানিয়ে বসল। শোভা মধুবেবীকে ডেকে আনলেন। সবাই যখন একই জায়গায় উপস্থিত হলেন, প্রথমে নাহার বেগম মাস্তাক সারোয়ারকে উদ্দেশ্য করে বললেন, ভাই, আপনারে তো আগেই জানাইছি, সেদিন আপনাদের সঙ্গে দেখা হও নাই দেখা আজকে আবার আসা। আমার রঙ্গন এখন সরকারি স্কুলের মাস্টারি করে, বেতনের অঙ্কটা ভালোই। পুরান হইলা আরও কয়েক বছর গেলে হয়তো আরও বাড়ত। এমনিতেও রঙ্গনের আব্বা কম কিছু রাখা যায় নাই। জানলেই তো আমার ছেলেটা বাপ নাই, আমার একটাই সন্তান, ওর আর কোনো বড় ভাই বোনও নাই।
আমি ছাড়া ধরতে গেলে দুনিয়ায় ও এতিম। আমি আর কয়কাল বলেন ভাই, একদিন সবাইরে যাইতে হইব, আজকা হোক বা কালকা। আমার শরীরটাও আজকাল ভালো যায় না, কখন খোদাতালা ডাক দেয় তাও জানি না। মরবার আগে পোলাডার একটা গতি কইরা রাখতে পারলে ভালো হইতো। আমি ছাড়া ওর আর কেউ আছে কেন? আপনাদের বাসায় রঙ্গনরে নিয়া কত আসি। রুমিরে আমার অনেক পছন্দ, দেখা বুঝিয়া যার খুব লক্ষ্মী মেয়ে। কখনো চিৎকার চেঁচিমেচি বা উচ্চস্বরে কথাও কইতে দেখি নাই। আমার খুব শিক্ষিত বইয়ের দরকার। বিয়ার পর রুমি পড়াশুনো করলেও সমস্যা নেই। রঙ্গন সারাদিন থাকে বাইরে, আমি এলাকার মানুষ, তাই রান্নাবান্না ঝামেলা নাই। রুমি চাইলে প্রতিদিন ক্লাসেও যাইতে পারবো। আপনি তো ছোটবেলা থেকেই রঙ্গনে দেখছেন, একটু দেখেন না ভাই, বাড়ির সবাই নিয়ে একটু বৈশা চিন্তাভাবনা কইরা দেখেন। কথা শেষ হওয়ার পরপরই বিগত দিনের মতো নাহার বেগমের চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। আজ তো রঙ্গন উল্টাপাল্টা কিছু তার চোখে দেয়নি, আজ কেন চোখে জ্বালা করছে? নাহার বেগমের কান্না দেখে মালাবানু বললেন, ভাই সাব, এলাকায় আপনার অনেক সুনাম শুনছি। আমি রঙ্গনের শাসি লাগি সম্পর্কে। আমার জায়ের শরীরটা আসলেই ভালো নাই, কী সব উল্টাপাল্টা স্বপ্ন দীক্ষা, সারাদিন খালি কান্দে। কবে কি হইয়া যায়? আপনি একটু ভাইবা দেখেন ভাই, ছেলেও ভালো, আবার আপনার পরিচিত। মেয়ে সন্তান হইল মায়ের মতন, বাড়িও কাছে আমাদের। মেয়ের জন্য মন খারাপ লাগলে যখন তখন ঘুরে আসছেন, মেয়েরে কাছে আইনা রাখতেও পারবেন। পড়াশোনা নিয়েও তো আমাদের কোনো আপত্তি নাই, মন চাইলেও চাকরি করব, সমস্যা কি? মাস্তাক সারোয়ার আর চোখে নাহার বেগমের দিকে তাকালেন। ভদ্রমহিলা এইভাবে হেঁচকি তুলে তুলে কাঁদছেন কেন? রুমিকে এতই পছন্দ হয়েছে তার? এই পুরোটা সময় দরজার আড়াল থেকে সবটা শুনছিল রুমি। রঙ্গনের মাকে বড্ড সরল সোজা মনে হলো তার। বিয়ের প্রস্তাব দিতে এসে এভাবে কেউ কাঁদছেন? আহারে, আচ্ছা, এত ভদ্র প্রকৃতির সহজ সরল মানুষের পেট থেকে ওই বিটকেল কি করে বের হলো? নাহার বেগম তার মালাবানু চলে যাওয়ার পর আহসান আর মাস্তাক সারোয়ার এবং শোভা ও মধুবিবি মিলি এর সিরিয়াস ডিসকাশনে বসলেন। ভদ্রমহিলা 2 দিন কাঁদতে কাঁদতে ছুটেছেন, তাকে কি খালি হাতে ফিরিয়ে দেওয়া যায়? রুমির গতি খারাপ দেখে তোরিকে ইশারা করে বলল, ভাবি, ভাইয়ের ফোনটা 1 মিনিটের জন্য একটু এনে দেবে, একটু কাজ ছিল। তরি তাকে আহসানের ফোনটা এনে দিতেই সেটা থেকে রঙ্গনের নাম্বারটা টুকে মধুবেবীর ফোন দিয়ে রঙ্গনকে কল করলো রুমি। আননোন নাম্বার দেখে রঙ্গন প্রথমে ধরল না, কয়েকবার রিং হওয়ার পর কল রিসিভ করে বলল, হ্যালো, কে? রুমি ইতস্তত বোধ নিয়ে বলল, আমি রুমি বলছি। রঙ্গন চমকে উঠল, মুখটা কেমন ধক করে উঠল। রুমি ফোন করেছে তাকে? রুমি ঢোক গিলে বলল, আপনার আম্মা এসব কি শুরু করেছেন বলুন তো? ছেলে মানুষই কান্না করলে চলে কি? তাকে একটু বুঝিয়ে বলুন না। আর আপনি আমার 12 বছরের বড়, এত বেশি এজ ডিফারেন্স নিয়ে আমি সংসার করতে পারবো না। আপনি একটু বুঝিয়ে বলুন আপনার মাকে। রঙ্গন সঙ্গে সঙ্গে বলল, 12 বছর কোথায় পাও তুমি রুমি? রুমি দীর্ঘশ্বাস গেলে বলল, ভাইয়া আমার 12 বছরের বড়, আমার কিছুদিন আগে 20-এ পা দিয়েছি। ভাইয়ার তাহলে 32 চলছে। আপনি আর ভাইয়া সমবয়সী, তো 12 বছর হলো না? রঙ্গন তেতে উঠে বলল, তোমার মাথা গেছে রুমি? শোনো, আমি আমার বাপ মায়ের ব্রিলিয়ান্ট আইনস্টাইন বাচ্চা। আমি তোমার ভাইয়ের চেয়ে 2 বছরের ছোট। আমি প্লে নার্সারি এসব পড়িই নাই, ডিরেক্ট ক্লাস 1-এ ভর্তি করাইয়া দিছে আম্মা। ক্লাস 1-এই হাসানের সঙ্গে পরিচয়। আমার বর্তমান বয়স 30। 32 কোথায় পাও তুমি? সৌম্য অর্ক আমারে আগে মাঝে মধ্যে ছোট্ট বই লেখা পাইতো, শোনো নাই কোনোদিন? রুমি কিছু বলার আগে মধুবিবি ঘরে এসে পড়লেন। রুমি ফোনটা রেখে তাড়াতাড়ি কেটে পড়ল। ধরা খেলে সর্বনাশ। নাহার বেগম বাড়ি ফিরে রঙ্গনকে চেপে ধরে বললেন, গোলামের পোলা, সত্যি কইরা ক, আমার চোখে কি দিছস? আমার চোখ জ্বলা যাইতেছে। মার খাওনের আগে সোজা কথা ক। রঙ্গন কিছু না জানার ভান করেই বলল, আমি কি জানি, রাস্তায় বেরোলে আপনার হুঁশই থাকে না। চোখে মুখে কি আইয়া পড়ছে সেটা দেখেন। খোদায় কিছু হইলে আমার দোষ দেন, যত দোষ রঙ্গন ঘোষ। নাহার বেগম চোখে বারবার পানি ছেটে দিতে লাগলেন। চোখে যে কি পড়ল
আহসান আর মাজদাক মিলে খুব ভাবলো রঙ্গন তাদের পরিচিত এবং বাড়িও একই এলাকায় পাশাপাশি প্রায়। মাজদাক আহসানকে বললেন রঙ্গনের সঙ্গে কথা বলতে, মাজদাক নিজে গেলেন রুমির সঙ্গে কথা বলতে। আহসান রঙ্গনকে কল করলো। রঙ্গন তখন যেন আহসানের কলেরই অপেক্ষায় ছিল। সে ভালো করেই জানতো আজকে মেলোড্রামার পর আহসান তাকে কল দেবেই। আহসানের কল পেয়েই রঙ্গন দৌড়ে উঠে গিয়ে ড্রয়ার থেকে মুভ বের করলো। চোখের নিচে মুভ খানিকটা ঘষে নিল। নিমেষেই চোখে জ্বলন ধরে পানি পড়তে শুরু হলো। সে কাঁদো কাঁদো গলা নিয়ে রঙ্গন কল ধরে বলল, হ্যালো। আহসান রঙ্গনের অস্বাভাবিক কণ্ঠস্বর শুনে বলল, কি হচ্ছে বন্ধু, তুই কি কাঁদছিস? গলাটা এমন শোনাচ্ছে কেন? রঙ্গন নাক টেনে বলল, আর বলিস না বন্ধু, আম্মা যে কি শুরু করছে। কিছুই হইলেই বলে আমি মরে গেলে বুঝবি। আম্মা ছাড়া আমার কাছে আর কে আছে বল। কি যে করি, রুমির জন্য কি করছেন আমি কি করে বোঝাই বলতো। আহসান শান্ত গলায় বলল, শান্ত হয়ে বস বন্ধু। শোন, মাথা ঠান্ডা কর। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে কল করেছি। রুমিকে তোর কেমন লাগে? রঙ্গন মিছে কাঁদার ভান করে বলল, বন্ধু, আম্মা ছাড়া আর আমার কেউ নেই। আমি একটু নিরামিষ আর কি। আমার মধ্যে ওসব আবেগ অনুভূতি কম। আম্মা রুমের জন্য পাগল হয়ে গেছে। আম্মার এসব দেখলে আমার বড্ড কষ্ট হয় বন্ধু। আমি সহ্য করতে পারি না। আম্মা যদি চাইতো আমার এই বিয়েতে অমত নেই। আম্মার খুশির জন্য আমি সব করতে পারি। বিয়ে তো একদিন না একদিন করতেই হতো। আম্মা যখন এত করেই চাইছেন তো রুমিকে মেনে নিতে ক্ষতি কি? দীর্ঘ সময় কথাবার্তা চলার পর আহসান ফোন রাখলো। রঙ্গন কোনো রকমে কল ছেড়ে চোখ ধুয়ে নিল। চোখের অবস্থা পারোটা তার। রুমির জন্যই এই অবস্থা তার। তাকে বিয়ে করার জন্য কত কষ্ট পরিশ্রম করতে চাচ্ছে। শুধু বিয়েটা হোক, প্রতি রাতে বাসর হবে, প্রতি বছর একটা করে প্রোডাকশন হবে, সারা ঘর প্রতি তার আর রুমির বাচ্চা থাকবে। বাচ্চারা আব্বা আব্বা বলে কোলে কাঁধে ছাপিয়ে পড়বে। কি শান্তির জীবন। রঙ্গনের এইসব ছাইপাশ ভাবনার মাঝেই অর্ক কল দিল। খুব উল্লাসিত কণ্ঠে বলল, তোমার তো দেখি বিয়ে লেগে যাচ্ছে বন্ধু। এহসানের সঙ্গে মিনিট খানেক আগে কথা বলল। কাল বা পরশু তোদের বাড়িতে হ্যাঁ বলা যাবে এহসানের পরিবার এসে। আমিও তেল ঝাল মিশিয়ে উস্কে দিয়েছি বিয়ে লাগালো বলে। রঙ্গন বিস্মিত হয়ে বলল, সত্যি? ওরে আমার বিয়া হইতাছে রে। ওরে কেউ আমারে ধর রে। আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। অর্ক হাসির মাঝে বলল, তোর গলাটা এমন শোনাচ্ছে কেন রঙ্গন? রঙ্গন উপলব্ধি করলো তার চোখে তখন জ্বালা পড়া হচ্ছে। চোখটা কোনো রকম মুছে সে বলল, কুমিরের কান্না কেঁদেছিলাম রে বন্ধু। হাসান ফোন করেছিল, মুভ মেখে অ্যাক্টিং করেছি। কি চমৎকার অ্যাক্টিং, যদি তুই দেখতি রে। অর্ক হু হু করে হাসতে হাসতে বলল, তাই? খালাম্মা আজকে গিয়ে নাকি কেঁদেছে আর মুভের ভেলকিবাজি চালিয়েছিস? রঙ্গন মাকা হেসে বলল, না রে, আগের দিন ধরা খেয়ে গেছি। আজ অন্য স্টাইলে কোপ দিয়েছি। আম্মার সুরমার দানিতে পেঁয়াজ বেটে 2 ফোঁটার রস মিশিয়ে দিয়েছি। আম্মা সেই সুরমা যখন চোখে পড়ে রুমিদের বাড়িতে গিয়েছেন, ব্যাস খেল্লা ফাতে। আজ রুমির গায়ে হলুদ রঙ্গন বাপারি নামক এক ছিচকে চোরের সঙ্গে। এই নিয়ে রুমির হা হুতাশের অন্ত নেই। বিগত 1 সপ্তাহ যাবৎ তার উপরে কম ঝড় যায়নি। বিয়েটা কোনোভাবে পিছাতে পারলে বেশ ভালো হতো, কিন্তু সামনে পুজোর ছুটি পড়েছে বেটায়। আহসান এবং রঙ্গনের দুজনেরই ছুটি আছে। সেই অনুযায়ী বিয়ের ডেট ফিক্সড করা হয়েছে। রুমি যা কেলেঙ্কারি কর্মকাণ্ড ঘটিয়েছিল বাড়িতে, বিয়ে না করার জন্য হামরণ অনশন ধরে বসেছিল। শেষে শোভা আর মাজদাক মিলে বোঝালেন। আশালও আদর করে বুঝিয়ে বলল। তবে আসল চিঠি ভিজল মধু বিবির কথায়। মধু বিবি রুমিকে নিজের ঘরে বসিয়ে বললেন, শোন বইন, আজকালকার জামানা ভালা না। বেটা মানুষের শরীরে চিপায় চিপায় শয়তানি। আমারে আমার বাপ বিয়া দিছিল এক পালা আন্ডা গোষ্ঠীওয়ালা পরিবারে। সারাদিন থালাবাটি মাজো, রান্ধন বারণ করো, ঘরের কাজ করো। কি কাউয়া মরা জীবন। রঙ্গন আর রঙ্গনের মা ছাড়া পরিবারে কেউ নাই।
কাজ কামের ঝামেলাও নাই। আমারে আমার শাশুড়ি বাপের বাড়ি যাইতে দিত না, দূর থেকে একলা যাইতে পারতাম না। তুই যখন মন চায় আসতে পারবি। আহসান তোর বাপ যখন তখন তোরে নিয়ে আসবো। এখনকার পোলাপান বইয়ের উপর খুব জোর খাটায়, রঙ্গন সেটা পারবো না। তোরে ছোটবেলা থেকে চিনে, একটা মায়া পইরা গেছে। তোর বাপ বাচ্চা আছে, আহসান আছে। বেশি উত্তর পুত্তর করলে আহসান গিয়া তোরে ছাড়াইয়া আনবো। সব দিক দিয়া বিবেচনা করলে তুই রঙ্গনের যাইতে ধর, তোর সব দিক দিয়ে লাভ। বাপের বাড়ির সাথেই থাকবি, নাটক করলে লাথি মাইরা আইসা পড়বি। রুমির মাথায় কথাগুলো একেবারে আটকে গেল। কথাগুলো খারাপ বলেনি বুবু, রঙ্গনকে ওরকম ছেলে যদিও মনে হয় না রুমির। মাথার তার দুটো ছেঁড়া, কিন্তু মারামারি করবার মতো ছেলে সে নয়, যথেষ্ট ভদ্র। বলে দেবে কি? হ্যাঁ। ভাবাভাবির পর্ব শেষ করে রুমিও সংকোচ নিয়েই সাই জানিয়ে দিল। বিয়ের কার্যক্রম এভাবেই শুরু হয়ে গেল। রঙ্গন তো এই সেই বাহানায় এই কয়েকদিন বারবার রুমিকে দেখতে আসতো। রুমি পালিয়ে পালিয়ে বেরোনোর চেষ্টা করত, ঠিকই খুঁজে নিত রুমিকে সে। কাল রাতেই রঙ্গন একটা বিচ্ছিরি রকমের অশ্লীল কথা বলে গেছে রুমিকে, সেই নিয়ে রুমির মেজাজ খারাপ। কাল সন্ধ্যার পর রঙ্গন তাদের বাড়ি এসেছিল, রুমি মধুবেবীর ঘরে লুকিয়েছিল। মধুবেবীটা টের পেয়ে ধরিয়ে দিয়েছিলেন রুমিকে রঙ্গনের হাতে। যাবার সময় রুমিকে ইশারায় নিজের কাছে ডেকেছিল রঙ্গন। রুমি কাছে যেতেই রুমির কানে সে ফিসফিস করে বলেছিল, পলান্টিস খেলছো নাকি রোমেনা ইয়াসমিন? কতদিন লুকিয়ে থাকবে? রুমি রুমি, বিয়ের পর তোমার সঙ্গে খেলবো আমি চুমাচুমি। এই বিচ্ছিরি কবিতা শুনে রুমি মুখ লুকিয়ে পালিয়েছিল। কি কথার ছিরি! ছি! আজকাল রঙ্গনের বাড়ি থেকে লোক এসেছিল বিয়ে আর গায়ে হলুদের জিনিসগুলো দিতে, সেখানেও রঙ্গন এক বিপত্তি ঘটালো। বিয়ের এইসব জিনিস দিতে আসে বাড়ির বড়রা। রঙ্গন বিয়ের ডালা হাতে তুলে সকলেরও সঙ্গে নিজেও হাজির। বাড়িতে সেই সব নিয়ে এক প্রকার হাসাহাসি পড়ে গিয়েছিল। বিলাত ছেলে কোথাকার! রুমির লজ্জায় গত হবার অবস্থা। মনোয়ারা আর গুনগুন আসানদের বাড়িতে বিকেলে এলেন। গুনগুন একটা হলুদ শাড়ি পরেছে, এটা তাকে আসান কিনে দিয়েছে। সে এখন ক্লাস 8-এ পড়ে। আসান তাকে এখনও ফোকলা বলেই ডাকায়। গুনগুনের এখন সবগুলো দাঁত আছে, তাও দাঁত নিয়ে কি ঘোর অবিচার তার উপরে। গুনগুন তরির কাছে যাওয়া মাত্রই তরি তাকে কাঁচা ফুলের গয়না পরিয়ে দিল। বাড়ির সকল মেয়েদের জন্য আসান কাঁচা ফুলের গয়না কিনে ফ্রিজে রেখে দিয়েছে। তরি আর গুনগুন একই রকম শাড়ি পরেছে, ফোনে আলাপ করে একই রকমভাবে সেজেছে উঠতে। হাসান সেই দেখে দু বোনের দিকে বারবার তাকায়। গুনগুনটির চেহারার আদলটা একেবারে তরির মতো, কি মিল দুই বোনের। গুনগুন ফুলের গয়না পরে বাইরে বের হলো। রুমি পার্লারে সাজতে গিয়েছে বান্ধবীদের সঙ্গে। উঠোনে বড় করে স্টেজ বসানো হয়েছে। গুনগুন সেখানে বসে একটা ছবি তুলল। ছবিটা তাকে তুলে দিল তরি। তখনই হঠাৎ করে এক যুবকের আগমন ঘটল। তরির কাছে গিয়ে সালাম দিয়ে বলল, কেমন আছেন ভাবি? তরি সালামের জবাব দিয়ে ছেলেটার সঙ্গে হেসে কথা বলতে লাগলো। গুনগুন তাকে চেনে না বিধায় অস্বস্তিতে চোখ নামিয়ে নিল। এই দিক ওই দিক তাকে বাড়ির ডেকোরেশন দেখতে লাগলো। আজ সবাইকে খুব সুন্দর লাগছে। হাসান ভাইয়া তরির বুবুর সঙ্গে ম্যাচিং করে পাঞ্জাবি পরেছেন, খুব সুন্দর লাগছে দুজনকে। গুনগুন আসার পরই দুজনকে একসঙ্গে দাঁড় করিয়ে মনোয়ারার ফোন দিয়ে একটা ছবি তুলেছে। গুনগুন তরির দিকে তাকালো, তরির সঙ্গে কথা বলতে থাকা ছেলেটার দিকেও তাকালো। আহসানের কি হয় ছেলেটা? দুজনের চেহারায় খুব মিল। আহসানের মধ্যে খুব লম্বা ছেলেটা। ছেলেটা তরির সঙ্গে কথা বলা শেষ করে ভেতরে চলে গেল। গুনগুন তরিকে গিয়ে বলল, বুবু, এটা কে? ভাইয়ার কিছু হয় কি? চেহারায় খুব মিল দুজনের। তরি মুচকি হেসে বলল, এটা আহসানের চাচাতো ভাই উচ্ছ্বাস, আহসানের ছোট চাচার ছেলে। আমাদের বিয়েতেও এসেছিল, দেখিসনি? অবশ্য তুই তো খুব ছোট ছিলি তখন, এত কিছু মনে থাকবে কি করে? গুনগুন আর কথা বলল না, তরি পিছু পিছু ভেতরে চলে গেল। রুমি পার্লার থেকে এলো সন্ধ্যার দিকে। এরপরে আসল অনুষ্ঠান শুরু হলো। একের পর একজন করে রুমের গালটাকে হরির লুটের মাল ভেবে হলুদ ছুঁয়ে দিতে লাগলো। গালটা খুব জ্বালা করছে। কে যে আবিষ্কার করেছিল এই হলুদ লাগানোর বিষয়টা, হতচ্ছাড়া কোথাকার।
উঠোনে গানের আসর বসলো এক প্রকার। অর্ক আর সৌম্য এসেছে, তবে আজকে প্রধান আকর্ষণ দিলশান। সৌম্য আর দিলশান ম্যাচিং করে শাড়ি আর পাঞ্জাবি পরে এসেছে। অর্ক এসেছে গিটার নিয়ে, আজ সে গিটার বাজিয়ে গান গাইবে। আসান, সৌম্য আর অর্ক সকলের ডাবল দাওয়াত। প্রথমে তারা রুমের হলুদ খেয়ে রঙ্গনের বাড়িতে যাবে। ডাবল মস্তি। এই ভরা অনুষ্ঠানের মাঝে হঠাৎ অর্ককে কল করলো রঙ্গন। গানের আওয়াজে সেভাবে কিছু শোনা যাচ্ছে না। অর্ক তাও কল রিসিভ করা মাত্রই রঙ্গন বলল, শালা কই তোরা, কখন আসবি? অর্ক ফোনটা চেপে ধরে বলল, আগে রুমির হলুদটা শেষ করি, তারপর সৌম্যকে সঙ্গে নিয়ে আসছি। রঙ্গন হতাশ হয়ে বলল, রুমিরে আজকে অনেক সুন্দর লাগতেছে না? আমার মন চাইতাছে ফাল দিয়া ওর বাড়িতে যাইতে, আম্মার কারণে যাইতে পারতাছি না। অর্ক ঠোঁট টিপে হেসে বলল, তুই আসলেই বলদ, তুই এইভাবে আসলে সবার চোখে লাগবে। তুই খালাম্মার বোরকাটা গায়ে নিয়ে চলে আয়, রুমিকে দেখে যা, বইয়ের গায়ে হলুদও লাগিয়ে যা। রঙ্গনের মাথা নিমেষেই ঘুরে গেল। ওয়াশরুমে যাওয়ার কথা বলে স্টেজ থেকে নেমে গিয়ে ঘরে গিয়ে নাহার বেগমের বোরখাটা পরে নিল। বাইক নিয়ে গেলে সবার সন্দেহ হবে, তাই পায়ে হেঁটে রওনা দিল। রুমি তখন ক্যামেরার দিকে তাকিয়েছিল। ক্যামেরাম্যান রুমির একের পর এক ছবি তুলেই যাচ্ছে। সেই সময় বোরখা পরিহিতা একজন নারী স্টেজে উঠলেন। বেশ মোটা তাজা শরীর, হলুদ ছনের সময় ভদ্রমহিলার হাত দেখে সন্দেহ হলো রুমি। মেকআপ পরা বিধায় চিনতেও পারছে না সে। রুমি শুধু সন্দেহের বসে জিজ্ঞেস করলো, কে আপনি? নাম কি আপনার? রঙ্গন নারী কণ্ঠস্বর নকল করে বললেন, আমার নাম সাকিনা বানু, আমি শামসুল্লার আম্মা। রুমি দ্বিধায় পড়ে গেল। তাদের পুরো গোষ্ঠীতে শামসুল নামের কেউ নেই। মহিলাটি আসলে কে? আর কিছু ভাবার আগে নাচের আসর শুরু হলো। ডিজের গানে মাতালের মতো নাচছে বাড়ির ইয়াং ছেলে মেয়েগুলো। লাল নীল লাইটের আলোর খেলায় কখন যে বোরকা পরিহিতা নারীটি অদৃশ্য হয়ে গেলেন তার রুমি টেরও পেল না। দিলশান আর তরির মধ্যে খুব ভাব হয়েছে। বয়সে খুব ডিফারেন্স থাকা সত্ত্বেও দুজনের বনেছে খুব ভালো। একটা খুব আনন্দের ঘটনা ঘটেছে। বিয়ের পরপরই সৌম্য দিলশানকে দেশের বাইরে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিল। উন্নত চিকিৎসায় দিলশানের শরীরের উন্নতি ঘটেছে। দেশে আসার পরও দিলশান গাইনি চিকিৎসকের আয়তায় ছিল। চিকিৎসায় কোনো কমতি রাখেনি সৌম্য। দুজনের চেষ্টা দেখে সৃষ্টিকর্তা তাদের দোয়া কবুল করেছেন। দিলশান এখন প্রেগনেন্ট। বেবির বয়স 4 মাস চলছে। প্রেগনেন্সির কারণে জবটা সে ছেড়ে দিয়েছে। আগে একবার মিসক্যারেজে সে ভেঙে পড়েছিল। এবার তাই খুব সতর্ক সে। বাবু সুস্থভাবে পৃথিবীতে আসতে একটু বড় হলে তারপর আবার জবে জয়েন করবে সে। তোরের খুব ভালো লাগছে দিলশানকে দেখে। সন্তান একবার সেও হারিয়েছে, তাই দিলশানের কষ্টটা সে বুঝে। সৃষ্টিকর্তা সকল দিলশানকেই দিক, যা তার সত্যিকার অর্থেই প্রাপ্য। আহসান হঠাৎই তরিকে ইশারা দিয়ে ঘরে আসতে বলল। আহসানের কিছু লাগবে ভেবে তরি উঠে গেল ঘরের দিকে। দরজার সামনে যেতেই আহসান তাকে টান দিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিল। মতলব বুঝে তরি বলল, কি করছেন? বাড়ি ভর্তি মেহমান, কি ভাববে সবাই? আহসান তরির কানে ফিসফিস করে বলল, ভাববে আমি আমার বউকে আদর করছি। বলেই তরির কোমর চেপে ধরে ঠোঁটে চুম্বন করলো। গলায় ঘাড়ে ছোট ছোট কামড় দিল। তরি কম যায় কিসে? আহসানের চুল টেনে ছিঁড়ে ফেলার দশা প্রায়। আরও বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছানোর আগে বাইরে থেকে আহসানের ডাক পড়ল। অর্ক তাকে ডাকছে। আহসান প্রথমে সাড় দিল না, কিন্তু শেষ অবধি অর্কের ডাকাডাকিতে না গিয়ে পারলও না। যাবার সময় তরির কানে কানে বলে গেল, আজ রাতে তোমার ছাড়বো না সুন্দরী, তোমার ব্যাপারটা মাথায় রইল। তরিও খুব করে ভিংচি কাটলো। বয়ে গেছে আহসানের কাছে ধরা দিতে তার। আহসান চলে যেতে তরি শাড়ির কুচি ঠিক করে বের হলো। গুনগুন এসে প্রশ্ন করলো, বুবু, তোমার গলায় কি হয়েছে? এত লাল হয়ে আছে কেন? তরি আমতা আমতা করে বলল, কোথায়? কই কাঁচা ফুলের মালা পরেছি না গলায়? পোকা টোকা কামড়েছে হয়তো। শোভা তরিকে ডেকে পাঠালেন তখনই। গুনগুন তখন স্টেজের সাইডে দাঁড়িয়েছিল। পেছনে কে যেন হঠাৎ গুনগুন বলে ডাকলো। একটা পুরুষালী কণ্ঠ। আহসান ভাই ডাকলো কি? গুনগুন পেছন ফিরে তাকাতেই দেখলো আহসানের ভাই ওটা। ওই যে উচ্ছ্বাস নাকি নাম যেন। উচ্ছ্বাস গুনগুনের সামনে এসে হ্যান্ডশেক করার জন্য হাত এগিয়ে দিয়ে বলল, আমি মুনিম সরার উচ্ছ্বাস। তুমি? গুনগুন এদিক ওদিক তাকিয়ে হ্যান্ডশেক না করেই বলল,
গুনগুন। এরপর আর দাঁড়ালো না, ভয়ে আতঙ্কে দৌড়ে চলে গেলেন। উচ্ছ্বাস বুড়ো কুচকে দাঁড়িয়ে রইল। এমন অদ্ভুত কেন মেয়েটা? কথাই তো বলতে চেয়েছিল, ওভাবে দৌড়ে পালিয়ে গেল কেন? তবে মেয়েটা খুব সুন্দর, চোখ ফিরিয়ে দুবার ঘুরে তাকিয়ে রাখার মতো সুন্দর। উচ্ছ্বাসটা এখানে থাকে না, গ্রামে তাদের পাকা ঘর তোলা আছে, মাঝে মধ্যে ছুটিতে এসে থাকে তারা। উচ্ছ্বাসের বাবার ব্যবসা আছে শহরে, ছোটবেলায় এখানেই থাকতো তারা। জীবন জীবিকার তাগিদে উচ্ছ্বাসরা ঢাকায় চলে এলো। উচ্ছ্বাসের বাবার নাম মোস্তাফা সারোয়ার, মাজদাক সারোয়ার, আর তিনি 1.5 বছরের ছোট বড়। মোস্তাফা সারোয়ারের বড় একটা মেয়ে আছে, তার নাম উষা, আসানের চেয়ে 3 বছরের ছোট। সে বিবাহসূত্রে দেশের বাইরে থাকে। রুমি আর উচ্ছ্বাস সমবয়সী। উচ্ছ্বাস রুমির চেয়ে 3 মাসের বড়। ছোটবেলায় উচ্ছ্বাসের হাতে সবচেয়ে বেশি মার খেয়েছে রুমি। দুজনের মধ্যে যেমন ভাব ছিল, আবার ঝগড়াও সবচেয়ে বেশিই হতো। উচ্ছ্বাসরা চলে যাওয়ার পর অনেক দিন রুমির মন খারাপ ছিল। রঙন মশার কামড় খেয়ে বোরকা পরে বাড়িতে ঢুকলো। কি সুন্দর লাগছে আজ রুমিকে, কিন্তু কে কপাল তার, মেয়েরা নাকি স্বামীর হাত দেখলেই চিনে ফেলে। রুমি তাকে চিনল না অবধি। বোরকা খুলে রঙ্গন ফের স্টেজে উঠল। ছোট বাচ্চাদের সঙ্গে কোমর দুলিয়ে দুলিয়ে চিকনি চামেলি গানে নাচতে লাগলো। কালকে তার বিয়ে, যা নাচার এখনই নেচে নিচ্ছে রঙ্গন। আসান আসলে নাচ গান সব বন্ধ, তখন সে ভং ধরবে, ভদ্র হবার ভং। ঝমকা লাগালি রূপের বিজলি কি রানী, রুমিকে দেখে লাগছে রেমন রিমিক্স কাওয়ালি। আসানরা পুরো পরিবার মিলে স্টেজে উঠে ফ্যামিলি ফটো তুলছিল। মাজদাকায় শোভা মধুবিবিকে নিয়ে বসেছেন রুমির সঙ্গে, পিছনে আহসান আর তরি দাঁড়িয়ে। ছবি তোলা শেষে খাওয়া দাওয়ার পর্ব চলছিল। খেয়ে মধুবিবি ভেতরে চলে গেলেন, তার এইসব গান বাজনা ভালো লাগে না। অর্ক হঠাৎ এসে আহসানের কানে কানে বলল, রঙ্গন বারবার ফোন করছে, ওদের বাড়িতে যাবি না? আহসান সবকিছু মাস্তাকের হাতে বুঝিয়ে দিয়ে তরি, দিলশান, সৌমুখী নিয়ে অর্কের সঙ্গে রঙ্গনদের বাড়িতে রওনা দিল। অর্কের কাঁধে গিটারের ব্যাগ। ভেতরে ঢোকা মাত্রই ফুল হাতে দাঁড়িয়ে থাকা মেয়েরা ওদের মাথায় ফুলের পাপড়ি ছোটালো। গাঁদা ফুলের ছোট একটি কলি হঠাৎ অর্কের চোখে এসে বিঁধল। হাতের উল্টো পিঠ দিয়ে সে বারবার চোখ দুলতে লাগলো। পাশ থেকে এক মেয়েলি গলায় কে যেন বলে উঠল, সরি ভাইয়া, মেঘ হেলে ফুলের পাপড়ি ছেটেছিলাম, খেয়াল করিনি। আপনার চোখে একটু পানি ছিটা দিন, ভালো লাগবে। রঙ্গন ঝাপসা চোখে মেয়েটার দিকে তাকালো। চোখ ডলতে ডলতে চোখ দিয়ে পানি পড়ছে তার। একটা ঝাঁকড়া চুলের মেয়ে তার সামনে দাঁড়িয়ে, সবুজ রঙের শাড়ি পরা। মেয়েটা দাঁড়ালো না। কেউ পেছন থেকে মেয়ে যাবেন বলে ডাকায় মেয়েটা চলে গেল। কে এই মেয়েটা? রঙ্গন এতক্ষণ স্টেজ কাঁপিয়ে নাচছিল। আসানদের দেখা মাত্রই স্টেজে সংসেজে বসে রইল। মুখে কোনো হাসি নেই, যেন কেউ জোর করে ধরে বেঁধে স্টেজে বসিয়ে দিয়েছে। আসান আর সৌম্য স্টেজে উঠেই বাটি ভর্তি হলুদ সব রঙ্গনের মুখে, গলায় আর শরীরে মাখিয়ে দিল। অর্ক চোখ ধুতে গেছে, নাহলে তাকেও হলুদে ডুবিয়ে রাখার সুযোগ পাওয়া যেত। স্টেজ থেকে নামার সময় সকলের অগোচরে সৌম্য দিলশানের গালে হলুদ লাগিয়ে দিল। পুচকুটা থাকলে তাকেও হলুদ লাগানো যেত। কবে যে আসবে, দিলশানও বা কম যায় কিসে। মুঠো ভর্তি হলুদ নিয়ে সে সৌম্যর গলায় গালে ঘষে দিল। সৌম্য সাদা পাঞ্জাবি পরে হলুদ বর্ণ ধারণ করলো। আসানের মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো। ছবি তোলার সময় তরি যখন তার পাশে দাঁড়িয়েছিল, চুপটি করে সে তরির পেছন থেকে হাত ঘুরিয়ে তরির পেটে হলুদ লাগিয়ে দিল। সবচেয়ে আনকমন হলুদ খেলা। তরি সুরসুরিতে মিয়ে গেল। লোকটাকে আজ রাতে সে বাড়ি গিয়ে দেখে নেবে। যখন তখন তরিকে চাপড়ে ধরে চুমু খায়, রাতেও শরীর থেকে সরানোই যায় না। তরির পুরো শরীর জুড়ে নিয়ে ঘুমিয়ে থাকে। সবাই বলে বিয়ের কয়েক বছর চলে গেলেই স্ত্রীর প্রতি স্বামীর টান কমে যায়, সেটা শারীরিক হোক কিংবা মানসতাত্ত্বিক। কিন্তু আহসানের ভেতরে সেসব কিছুই আসেনি। উল্টে তরির প্রতি তার অধিকার বোধ বেড়েছে। আগে ছোট বলে তরিকে সে খুব ছাড় দিত, এখন কিসের কি, এ তো কিছুদিন আগেরই ঘটনা। সকালে তরি বাড়ি ছিল, ক্লাস ছিল না বিধায় গোসল শেষে শাড়ি পরে তৈরি হচ্ছিল। ওমা, অমনি আহসান দুম করে এসে তরির শাড়ির কুচি ধরে হ্যাঁচ কাটান। পুরো শাড়ি খুলে মেঝেতে গড়াগড়ি খাচ্ছিল। শোভা ভেবেছিল আহসান আর তরি হয়তো ঘুমোচ্ছে, তাই সে কয়েকবার ঘুম থেকে তোলার জন্য ডেকে অবধি গিয়েছিল। তরি সেদিন লজ্জায় লাল হয়ে গিয়েছিল। দিনের বেলায় ওসব অপকর্ম, ছিয়ে ছিছে, লজ্জা লজ্জা।
অর্ক গিটার নিয়ে গান শুরু করলো। দিলশান মনোযোগ দিয়ে শুনতে লাগলো। ভার্সিটি লাইফের কথা খুব মনে পড়ছে। অর্ক যখন আগে ভার্সিটিতে গান গাইতো, সবাই এসে এসে ভিড় করে অর্কের গান শুনতো। সুমতো সেই ফাঁকেও বারবার দিলশানের সঙ্গে আলাপ জমাতো। কথার টপিক খুঁজে না পেলে বরাবরই একই টপিক নিয়ে কথা বলতে চাইতো। দিলশান শুরুর দিকে বেশি গায়ে পড়া ভেবে এগিয়ে যেত। পরে লক্ষ্য করলেও সমু সবার সঙ্গে এমনটা করে না। সবার সঙ্গে খুব মেপে মেপে কথা বললেও তার সঙ্গেই কথার ভাণ্ডার খুলে বসে। এরপর থেকে দিলশান আর এড়িয়ে চলতো না তাকে। ওরকম মিষ্টি হাসি যে হাসে, তাকে কি করে এড়িয়ে চলা যায়। অর্কের গান শেষ হওয়ার পরই সবাই হাততালি দিল। তোরে হাঁ করে অর্কের গানগুলো শুনল। কি সুন্দর গান গায় সে। গান শোনার সময় আহসান তার পাশেই বসেছিল। একটুও শান্তিতে গান শুনতে দেয়নি তরিকে। এই পিঠে হাত দিচ্ছে, আবার এই পেটে। আজ আসুক খালি কাছে একবার, হাড়ে হাড়ে সবটা বুঝিয়ে দেবে। অর্ক গান গাওয়ার পর যখন সবাই হাততালি দিচ্ছিল, অর্ক আর চোখে ওই মেজাবিন নামের মেয়েটার দিকে তাকাচ্ছিল। মেয়েটা খুব উৎসুকভাবে অর্কের গান শুনছিল। মেয়েটার কি ভালো লেগেছে অর্কের গান, একবার জিজ্ঞেস করে দেখবে কি? না, থাক। যদিও আহসানদের বাড়ি থেকে সবাই খেয়ে এসেছে, তবু নাহার বেগমের জোড়াজড়িতে সবাই অল্প করে খেলো। খাওয়ার পর ভাগাভাগি পর্ব এলো। অর্ক থাকবে রঙ্গনদের বাড়িতে, সৌম্য আর দিলশান থাকবে আহসানদের বাড়িতে। রাত হয়ে যাচ্ছে পিঠায় তরি আহসান সৌম্য আর দিলশানকে সঙ্গে নিয়ে চলে গেল। অর্ক থেকে গেল রঙ্গনদের সঙ্গে। দিলশানের শরীরটা ভালো নেই, বেশি রাত হয়ে গেলে চলাফেরা করাটা বাবুর জন্য নিরাপদ নয়। আহসানরা চলে যেতেই রঙ্গন নিজের রূপে ফিরে এলো। রঙ্গনকে স্টেজে উঠে পাগলের মতো নাচতে লাগলো। অর্ক তো এক অদ্ভুত রকমের গান আবিষ্কার করলো। লাইনগুলো ঠিক এইরকম। টিকাতুলির মোড়ে একটা হল রয়েছে, রঙ্গন নাকি রুমির বোনের প্রেমে পড়েছে। হায়, টিকাতুলির মোড়ে একটা হলও রয়েছে, রঙ্গন নাকি রুমির বোনের প্রেমে পড়েছে। খুশির ঠেলায় রঙ্গন পকেট থেকে 100 টাকার বান্ডেল বের করে টাকা ছিটালো। কচি কাচারা টাকাগুলো কুড়িয়ে নিয়ে নাচতে লাগলো। এগুলো দিয়ে তারা মজা খাবে। রঙ্গন পাঞ্জাবি পাল্টে একটা সাদা স্যান্ডো গেঞ্জি পরে এলো। প্যান্টের বদলে পরনে তার লুঙ্গি। সাউন্ড বক্সের লুঙ্গি ডান্স গান দিয়ে সে অর্কের সানগ্লাস পরে নাচতে লাগলো। মুঝকো থোড়া ঢাউন্ডেড ঘুমা কে अन्ना के जैसा चश्मा लगा के। আহসানদের বাড়িতেই মেহমান অনুসারে শোয়ার জায়গা কম। সিদ্ধান্ত নেওয়া হলো ওপর নিচ করে শোয়া হবে। আহসানদের পড়ার ঘরেও বেঞ্চগুলো সরিয়ে বিছানা পাতা হলো। মাজদাকার মুস্তাফা সারোয়ার এক ঘরে ঘুমাবেন। মধুবেবী, মুস্তাফা, গিন্নি, রুবি, দিলশান, রুমি মধুবেবীর ঘরে। আর পড়ার ঘরটা বড় বিধায় সেখানে তরি, গুনগুন, মনোয়ারা, শোভা সেখানে ঘুমাবেন। দুই বেয়ান রাতে বসে বসে গল্প করবেন, তাই এই ব্যবস্থা। দিলশান তরির ওই ঘরের সঙ্গে নিচে ঘুমাতে চেয়েছিল। মধুবিবি দিলশানকে ধমক দিয়ে বলেছেন, নিচে অনেক ঠান্ডা, তুমি এই ঘরে উপরে ঘুমাও। বাবু পেটে নিয়া এই ঠান্ডায় ঘুমাইলে বাচ্চা পেটে থাইকা ঠান্ডা নিয়া দুনিয়াতে আসবো। কি জানি কয় ওইটারে, ওই যে নিমোনিয়া। পরে দিলশান আর নিচে শোয়ার সাহস করেনি, চুপচাপ মধুবিবির সঙ্গে উপরে শুয়ে পড়ে। আহসানরা বাইরে আড্ডা দিচ্ছে। তরি এসে তাদের ঘরটা গুছিয়ে দিল। আহসান, সৌম্য আর উচ্ছ্বাস রাতে তাদের ঘরে শোবে। তরি আলমারি থেকে বালিশ বের করে বিছানায় রাখলো। নিজের নরম বালিশটা সঙ্গ করে বেরোবার সময় আহসান তাকে আঁকড়ে ধরে বলল, কোথায় যাওয়া হচ্ছে ম্যাডাম? আজকের রাত শুধু আপনার আর আমার। রূপ দেখিয়ে লোভে ফেলে চলে যাচ্ছেন। বলেই তোদের কানে আরও খুব বাজে একটা কথা বলল। তরি ভ্রু কুচকে ফেলল। কী সব বলছে লোকটা? মিটি মিটি হেসে সে বলল, আপনার পরিকল্পনা ছাই। বাড়িতে শোয়ার জায়গা নেই, আপনি সৌম্য ভাইয়া আর উচ্ছ্বাস সেখানে ঘুমাবে। আমি পড়ার ঘরে মা আর গুনগুনকে নিয়ে শোবো। ঘুমিয়ে পড়ুন তাড়াতাড়ি আপনারা, কালকে কিন্তু অনেক কাজ আছে। আহসান ভোতা মুখে দাঁড়িয়ে রইল। এই কী অবস্থা! কই ভেবেছিল রাতে বউকে খানিকটা আদর সোহাগ করবে, তার হচ্ছে কোথায়? বউটা থেকে আলাদা করে দিল। আহসানের তুলতুলে বউ। তরিরা সবাই আজ ক্লান্ত। গল্প শেষে লাইট বন্ধ করে শুয়ে পড়ল তারা। মাঝরাতে হঠাৎ গুনগুনের খুব তৃষ্ণা পেল। আশেপাশে হাতিয়ে পানি খুঁজতে লাগলো সে। কোথাও পানি নেই। বাইরে রান্নাঘরের সঙ্গে খাবার টেবিলে পানি রেখেছিল সে। নিয়ে আসবে কি? প্রথমে ভূত এবং অন্ধকারের ভয়ে সে এগোতে চাচ্ছিল না, কিন্তু এদিকে তৃষ্ণায় গলা ফেটে চৌচিত। হাত বাড়িয়ে মনোয়ারার ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে গুনগুন পানি আনতে বেরোলো।
খাবার টেবিল থেকে বোতল নিয়ে পানি খেলো। একটা বোতল পাচা কোলা করে বগলে তুলে হাঁটা দিল। হঠাৎ পেছনে কারো অস্তিত্ব টের পেয়ে ভয়ে গুনগুনের লোম দাঁড়িয়ে গেল। বুকে প্রচণ্ড সাহসে সঞ্চয় করে পিছনে ফিরে তাকিয়ে দেখলো ওই উচ্ছ্বাস নামের ছেলেটা। গুনগুনের ভয়ার্থ চেহারা দেখে সে বলল, ভয় পেয়েছ? এত রাতে এখানে কি করছো? ঘুমিয়ে পড়ো, নয়তো শরীর খারাপ করবে। কি আপন ভেবে কথাগুলো বলল ছেলেটা গুনগুনকে, যেন গুনগুনকে খুব করে চেনে। গুনগুন মিনমিন করে বলল, পানি খেতে এসেছিলাম। এই বলে পানির বোতলটা নিয়ে সে দৌড়ে চলে গেল। আশ্চর্য বিষয়, এই উচ্ছ্বাসটা আমি ছেলেটা গুনগুনের এত পায়ে পায়ে ঘুরছে কেন? সকাল থেকেই রুমি খুব কান্নাকাটি শুরু করেছে। নানাভাবে বুঝ দিয়েও তাকে বোঝানো যাচ্ছে না। কখনো মধুবেবীকে ধরে কাঁদছে, কখনো মাকে ধরে কাঁদছে। শেষে না পারতে শোভা, তরি আর গুনগুনের সঙ্গে রুমিকে পার্লারে পাঠিয়ে দিলেন। মেয়ের কান্নাকাটি তার একদমই সহ্য হয় না। ছোট বলে সবার টান রুমির প্রতি একটু বেশি। তরিকে একটা শাড়ি কিনে দিয়েছে আশাদ, হালকা গোলাপি রঙের বেনারসি শাড়ি। গুনগুনকেও একই রঙের একটা চুড়িদার কিনে দিয়েছে। গুনগুন পার্লারে সাজতে চায়নি, ওইসব ভারী মেকআপ তার সহ্য হয় না। শোভা জোর করেই পাঠালেন। দিলশানকেও পাঠাতে চেয়েছিলেন সঙ্গে, দিলশানই বুঝিয়ে সুঝিয়ে না করে দিয়েছে। বাবু পেটে আসার পর থেকে অতিরিক্ত গরম লাগে তার। এর মধ্যেও সব মেকআপ করে চলাফেরা করা কষ্টকর। বিয়েতে পাওয়া হালকা আকাশি রঙের একটা শাড়ি তোলা আছে তার, আজ সেটাই পরবে সে। ওদিকে আহসান আর মাজদাক সকাল থেকে ভীষণ ব্যস্ত। বাড়ির উঠোনে বড় করে প্যান্ডেল করা হয়েছে, তাতে চেয়ার আর বড় বড় টেবিল বসানো হয়েছে। বাইরে বাবুর্চিটা বড় ডেকচিতে করে রান্না করছে। সকাল থেকেই ওইসব নিয়েই পড়ে আছে বাপ ছেলে। বাড়ির একমাত্র মেয়ের বিয়ে, কোনো কিছুতে মোটেও কমতি রাখা যাবে না। সারা রাত স্টেজে নাচা কোতার পর পড়ে পড়ে ঘুমোচ্ছে রঙ্গন। কোনো তালই নেই তার। কতবার যে সকাল থেকে ডেকে গেছেন নাহার বেগম, হিসেব নেই। অর্ককেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘুমের অর্থেই সাগরে সেও ডুব মেরেছে। দুজনের ঘুমের মাঝে বাগড়া দিতে গেল সৌম্য। রঙ্গনের ঘরে ঢুকেই এলোপাথারি পানির ছিটা দিতে লাগলো। রঙ্গন বিরক্তি নিয়ে বলল, আই কি রে, ঘুমে তাকাতে পারছি না, কিসের পানি ছেটাছেটি করছিস? সৌম্য পানের গ্লাসটা রেখে বলল, তোর হোশ জ্ঞান নেই, গেছনের রঙ নেই। উঠ জলদি, আজকে তোর বিয়ে। উঠে নাস্তা করে বস। আমি আসার সময় ফেসিয়াল ক্লাব নিয়ে এসেছি। বিয়ে করতে যাবি, একটা লোকফোকের তো ব্যাপার আছে নাকি? বিয়ের কথা আমলে আসতেই রঙ্গন লাফ দিয়ে উঠে বসলো। আজকে তো আসলেই তার বিয়ে, রুমির সঙ্গে চুমুচুমি খেলার দিন। তাড়াতাড়ি নাস্তা করে চোখ বন্ধ করে বসলো। সৌম্য রঙ্গনের গালে ফেশিয়াল স্ক্রাব লাগিয়ে দিচ্ছে। চোখে আসানদের বাড়ির বাবুর্চিদের কাটা সালাদের বোল থেকে উঠে আনা দুটো শশার টুকরো। অর্ক সাইড থেকে বলল, আমাকে একটু লাগিয়ে দে বন্ধু, আমারও তো একটু সুন্দর হতে ইচ্ছা করে নাকি? সৌম্য ফেশিয়াল স্ক্রাবের প্যাকেটটা অর্কের হাতে ধরিয়ে দিয়ে বলল, নিজেটা নিজেই মাখ, তোর বিয়ে লাগুক তখনও তোকে লাগিয়ে দেবো। অর্ক আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই স্ক্রাব লাগালো মুখে। রঙ্গন হাত দুটো সৌম্যর দিকে মারিয়ে দিয়ে বলল, খালি মুখ সুন্দর হলে হবে, আমার হাতেও লাগিয়ে দে, বাদ যাবে না একটা শিশুও। হাতে পায়ে সব জায়গায় লাগাবো। সৌম্য তাকে ভেঙচি কেটে বলল, শখ দেখলে হাসি পায়, নিজে লাগিয়ে নে। মুখে লাগিয়ে দিচ্ছি, সেটাই তোর পরম সৌভাগ্য। এসে যাওয়ার হাতে পায়ে লাগাতে। রঙ্গন অর্কের হাত থেকে প্যাকেটটা ছিনিয়ে নিয়ে হাতে পায়ে সব জায়গায় লাগালো। তার বিয়ে আজ, সেই সব করবে না তো কে করবে? রঙ্গন মুখ ধুয়ে এলো। মুখে আসলেই একটা চকচকে ভাব দেখা দিচ্ছে। বিয়ের পর রোজ রোজ রুমি চুমু খেলে সে আরও সুন্দর হয়ে যাবে। সৌম্যদের সিরিয়াস ডিসকাশনে বসলো। রঙ্গনের সঙ্গে বরযাত্রায় সৌম্য যাবে, আর অর্ক থাকবে আসানদের বাড়িতে। রুমি, তরি, গুনগুন সেজে সুজে পার্লার থেকে এলো। রুমির পরনে লাল টকটকে বেনারসি শাড়ি। শাড়িটা পছন্দ করে কিনেছে রঙ্গন। নাহার বেগম সেদিন বলেছিল রুমিকে, পাগলা দাসুর পছন্দ খারাপ না, শাড়িটা খুব সুন্দর। রুমির মাথায় বড় খোপা করে তাতে গোলাপ ফুল গাঁথা, মাথায় বড় গোল্ডেন কালারের ওড়না। রুমির বান্ধবীরাও বাড়িতে এসেছে। সব বান্ধবীদের মাঝে রুমির বিয়ে সবার প্রথম হচ্ছে। তরি সেজে গুজে ঘরে গেল। গোলাপি বেনারসির সঙ্গে হালকা গোল্ড পরেছে সে গলায়, চুলে দুটো গোলাপ দিয়ে খোপা করা।
গুনগুনে চুলে খেজুর বেনি বাঁধা, মুখে একেবারে হালকা মেকআপ। তা বড্ড অস্বস্তি হয় মেকআপে। আহসান তুরির পিছু পিছু ঘরে ঢুকলো। কেন রেডি হতে হবে? তুরি আলমারি থেকে আহসানের গোল্ডেন কালারের শেরওয়ানিটা বের করে রাখলো। আহসান ঘরে এসে পাঞ্জাবি পাল্টে শার্ট পরল। দরজা খোলা বিধায় ফিসফিস করে তুরিকে বলল, কাল রাতে ধুলো ছিটিয়ে পালিয়েছ, আজ রাতে নিস্তার নেই। তৈরি থেকে সুন্দরী, আজকে তোমাকে ভালোবাসার আগুনে ভস্ম করে দেব। এটুকু বলেই ঠোঁট চোখা করে তরির দিকে তাকিয়ে চুমুর ইঙ্গিত করলো। তরি লজ্জায় দরজা দিয়ে পালালো। রুমিকে ইতিমধ্যে স্টেজে বসানো হয়েছে। ফটোগ্রাফার এসে টুস টুস করে রুমির ছবি তুলছে। গুনগুন হাঁ করে তাকে সেসব দেখছিল। যখন তার বুবুর বিয়ে হয় তখন সে খুব ছোট ছিল, নাহলে সেও খুব আনন্দ করত। কেন যে বুবুটার এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল? অবশ্য ভালোই হয়েছে, আহসান ভাইয়া খুব ভালো। তোদের বিয়ে না হলে আহসানের মতো ভাই পেত কী করে সে? গুনগুনের খুব খেয়াল রাখে সে। মনোয়ারার কাছে ফোন করে গুনগুনের খোঁজ খবর নেয়। গুনগুনের আধ পাঁচ ভাবনার মাঝখানে কে যেন গুনগুনের পাশে এসে দাঁড়ালো। গুনগুন পাশ ফিরে তাকাতেই দেখলো ওই যে উচ্ছ্বাস নামের ছেলেটা। গুনগুনকে দেখা মাত্রই হেসে বলল, কিসে পড়ো তুমি? গুনগুন ইতস্ততভাবে জবাব দিল, ক্লাস 8। উচ্ছ্বাস মুচকি হেসে বলল, এত পুচকি মেয়ে। গুনগুন আর জবাব দিল না। ঠোঁট কামড়ে ওপাশ থেকে সরে গেল। গুনগুন তো এখন বড় হয়েছে, তাকে পুচকি বলে ডাকলো কেন? তোরে আকস্মাত এসে গুনগুনের হাতে শরবতের গ্লাস ধরিয়ে দিয়ে বলল, এই তাড়াতাড়ি এদিকে আয়, বর এসেছে, গেট ধরবো আমরা। তোরি গুনগুনের দিলশানের সামনে এসে দাঁড়ালো। পেছনে রুমির বান্ধবীরা। তাদের সবার একটাই দাবি, 50,000 টাকা দাও, তারপর বউ নাও। রঙ্গন শেরওয়ানি পাগড়ি পরে ভেতরে ঢোকার বহু চেষ্টা করছে। সৌম্য দরদাম করেই যাচ্ছে। এর মাঝে রঙ্গন বলল, এত কিছুর দরকার নেই, আমার বউ দেন, আমি চলে যাই। দিলশান চিৎকার করে বলল, একদমই না, নো মানে তো নো হানি। শেষ অব্দি 50,000কে 10,000-এ রূপান্তরিত করা হলো। টাকা দিয়েই শেষ অব্দি রঙ্গন ভেতরে ঢুকলো। রঙ্গনের পাশেই দাঁড়িয়েছিল মেহজাবিন। রঙ্গনের হাত ধরে সেই ভেতরে ঢুকলো। রঙ্গনের আপন ভাই বোন নেই বিধায় রঙ্গন মেহজাবিনকে বোনের মতোই দেখে। এটা তৈয়বালির মেয়ে। রঙ্গন ভেতরে ঢুকে দেখলো স্টেজে রুমি বসা, লাল টুকটকে শাড়ি চুড়ি পরে একেবারে বউয়ের মতো। কি সুন্দর লাগছে রুমিকে, একেবারে বউ বউ টাইপ। বউয়ে তো, রুমি তো তারই বউ। মাথায় করে রাখবে রুমিকে সে। একটা মাত্র বিড়াল বউ তার, রুমি বউ। স্টেজে গিয়ে এক অহেতুক কাণ্ড ঘটালো রঙ্গন। টুক করে সকলের সামনে জড়িয়ে ধরলো রুমিকে। রুমি পুরোই বিস্মিত। কেউ শীষ বাজাচ্ছে, কেউ আবার হাতে তালি দিচ্ছে। ছি, বড়দের সামনে এমনটা না করলে হতো না। রঙ্গন নিজের কাজেই অটল থাকলো। দু হাতে জাপটে ধরে রাখলো রুমিকে। রুমির শরীর থেকে একটা বউ বউ টাইপ মিষ্টি সুঘ্রাণ বেরোচ্ছে। কাজী সাহেব বিয়ে পড়াতে স্টেজে এলেন। শুরুতেই রুমিকে বললেন, 10 লাখ টাকা মহারণায় আবুল কাশেম ব্যাপারীর একমাত্র পুত্র রঙন ব্যাপারীকে বিয়ে করতে রাজি তুমি? রাজি থাকলে বলো কবুল। রুমি এদিক ওদিক তাকালো। তার চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। আহসান তার একটু পেছনে দাঁড়িয়ে আছে। সে আহসানের দিকে তাকিয়ে ঠোঁট ভেঙে ভাইয়া বলে কেঁদে ফেলল। আহসান রুমির কাছে দাঁড়িয়ে জড়িয়ে ধরলো তাকে। রুমি এরপর চোখ মুছে কোনো রকমে ঢোক গেলে বলল, কবুল। পরপর 3 বার কবুল বলার পর রঙ্গনকেও একই প্রশ্ন করা হলো। 10 লাখ টাকা মহারণা ধার্যক্রমে মাজদাক সারোয়ারের কনিষ্ঠ কন্যা রোমানা ইয়াসমিনকে বিয়ে করতে রাজি তুমি? রাজি থাকলে বলো কবুল। রঙ্গনের মনেও যেন লাড্ডু ফুটছে। গটগট করে সে 3 বারই কবুল বলে দিল। এদিকে রুমি ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে। থরি তার পাশে বসে তাকে সান্ত্বনা দিচ্ছে। বিয়ের দিন তরি যখন রুমির মতোই কাঁদছিল, আহসান তখন বারবার তার সঙ্গে কথা বলতে চাচ্ছিল। তরি জেদের বসে এড়িয়ে গেছে। এখন এসব ভাবলে খুব হাসি পায়। উপেক্ষায় আহসানের মুখটা শুকিয়ে গিয়েছিল একেবারে। বরযাত্রী খাওয়া দাওয়ার একেবারে শেষ প্রান্তে রুমিরা খেতে বসল। বড় টেবিলে রুমি, রঙ্গন, আহসান, তরি এবং তরির পাশে গুনগুন, সৌম্য, অর্ক, দিলশান এবং উচ্ছ্বাস। আহসান পরে বসতে চেয়েছিল খেতে। মাজদাক সরোয়ার জোর করে আহসানকে খেতে বসিয়ে দিয়েছেন। সেই সকাল থেকে গাধার খাটুনি খাটছে ছেলেটা। বিশ্রামের তো একটু প্রয়োজন আছে। কথা মতোই বিয়ের
টেবিলে রাখা বড় খাসির মাংস ছিঁড়ে সে আগে অর্কের পাতে দিল। এই মাংসের ইতিহাস শুধু অর্ক আর তার মধ্যেই সীমাবদ্ধ। বড় খাসিটার সিংহভাগে অর্কের পেটেই গেল। এত ভারী পোশাকের কারণে হাত দিয়ে রুমি সেভাবে খেতে পারছিল না। পাশ থেকে তাকে তড়িয়ে একটু একটু করে ছিঁড়ে খাইয়ে দিচ্ছিল। অবশ্য আসান সামনে না থাকলে এই কাজটা রঙ্গনই করত। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বিকাল অবধি ফটো সেশন পর্ব চলল। রুমি প্রায় বিরক্ত হয়ে পড়ল। কালকে থেকে ছবি তুলে এখন ক্যামেরা দেখলেই তার বিরক্ত লাগছে। অর্ক হঠাৎ রঙ্গনের পাশে এসে বসল। ফেস ফেস করে মেহজাবিনকে ইশারা করে রঙ্গনকে বলল, এই মেয়েটাকে? রঙ্গন স্বাভাবিকভাবেই উত্তর দিল, আমার মামাতো বোন। অর্ক ফের বলল, কিসে পড়ে? রঙ্গন উত্তর দিল, এই বছর গ্র্যাজুয়েশন শেষ হবে। অর্ক ঠোঁট কামড়ে বলল, সিঙ্গেল? রঙ্গন অর্কের কথা মানে বুঝতে পেরে দাঁত কিরমির করতে করতে বলল, একদম আমার বোনের দিকে চোখ দিবি না। আমার বোন মানে তোরও বোন। অর্ক ভেঙচি কেটে বলল, তুমি যে এহসানের বোন নিয়ে টাঙ্কিবাজি করলে, আমি আজই বাড়িতে গিয়ে আব্বার সাথে কথা বলবো। রঙ্গন ভ্রু কুচকে বলল, শোন, আহসানের বোন মানে আমার বউ, কিন্তু আমার বোন তোর বোন। তোর মতো ফাজিলের সঙ্গে আমি আমার বোনের বিয়ে দেব না। তোর বিয়ে ঠিক হওয়া আগেই ক্যান্সেল। অল্প বাঁকা চোখে রঙ্গনকে দেখতে লাগলো। বিয়ে এসে এই মেয়েকেই করবে, লিখে নিও বস। বিদায় বেলায় রুমি কাঁদতে কাঁদতে বেহুশ দশা। আহসানও মন মরা হয়ে কাঁদছে। মাজদাক সরোয়ার বুকের ধন পরের বাড়িতে চলে যাচ্ছে। শোভার মাজদাক দুজনেই কাঁদছেন। মাজদাক রঙ্গনের হাতে রুমির হাত দিয়ে বলল, বাবা, আমার একটাই মেয়ে, আমি আজকে কিসের ভিতর দিয়ে যাচ্ছি এটা তুমি বাবা না হওয়া অবধি বুঝবে না। আমার মেয়েটাকে দেখে রেখো বাবা, আজ থেকে ওর দায়িত্ব তোমাকে দিলাম। কখনো চোখে জল আসতে দিও না। যদি বোঝা মনে হয় আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিও, তাও কষ্ট ওর মনটে বিষিয়ে দিও না। রঙ্গন উপর উপরে ভালো মানুষের ঢং করলো। মনে মনে সে বলল, কাঁদবে আপনার মেয়ে, অবশ্যই কাঁদবে, কিন্তু দুঃখে নয়, বিছানায় আমার ভালোবাসার জোয়ারে। রঙ্গন আধা ঘন্টা যাবৎ গাড়ির সামনে দাঁড়িয়েই আছে। রুমির কান্নাকাটির পর্ব শেষই হচ্ছে না। একে ওকে ধরে সে কেঁদেই যাচ্ছে। রঙ্গন মনে মনে বিড়বিড় করে বলল, ওরে আমার বউটারে, এবার ছাড় রে, আর কত কাঁদবি? চোখের পানি সব একদিনেই ফুরিয়ে যাবে রে। রুমি প্রায় 1 ঘন্টা পর কেঁদে কুটে গাড়িতে উঠল। রঙ্গন তার পাশে বসে। গাড়িতে আরও অনেক মানুষ আছে, তাদেরকে রুমি বিশেষ চেনে না। রঙ্গন হঠাৎ রুমির হাতটা চেপে ধরল। ভয়ে হাত দুটো ঠকঠক করে কাঁপছিল এতক্ষণ। রঙ্গনের ছোঁয়ায় কাঁপতে থাকা হাতগুলো কেমন যেন নির্জীব হয়ে গেল। ওই বাড়িতে গিয়ে রুমি যখন গাড়ি থেকে নামলো, সবাই তখন ঘিরে ধরল রুমিকে। পাড়াপড়শিরা অনেকেই রঙ্গনের নতুন বউ দেখতে এসেছে। রাত অবধি বউ দেখার জন্য প্রতিবেশীদের আনাগোনা চলতেই লাগলো। রুমিকে বসার ঘরে ফ্যানের নিচে বসিয়ে রাখা হয়েছে। রঙ্গন রুমির পাশ থেকে সরছেই না, চিপকে আঠার মতো লেগেই আছে, যেন কলিজার ভেতর ঢুকে যাবে যখন তখন। নাহার বেগম এসে রুমিকে খাইয়ে দিলেন। রঙ্গনের ঘরে মনের সুখে অর্ক, সৌম্য, দিলশান এবং মেহজাবিন বাসর ঘর সাজাচ্ছে। দিলশানের এসব দেখে নিজের কথা মনে পড়ে গেল। এভাবে বাড়ির ছোটরা মিলে তার আর সৌম্যর বাসর রাত সাজিয়েছিল। বাসর রাতে সৌম্য তাকে একটা গোল্ডের ব্রেসলেট উপহার দিয়েছিল, সেটায় দিলশানের নাম লেখা ছিল। মেহজাবিন ফুলের পাপড়ি দিয়ে লাভ বানাচ্ছে বিছানায়। অর্ক এসে তাকে বলল, আস্তে কলি ছিটকাবেন, কখন আবার কার চোখে না পড়ে যায়। মেহজাবিন মুচকি হেসে বলল, ভুল বারবার হয় না, কাল ভুল করে আপনার চোখে পড়েছিল। অর্ক নিজ মনে বিড়বিড় করে বলল, হয়তো ভুল করে ভুল হয়, ভুল করে আবার প্রেমও হয়, এই যে আমি পড়েছি। রাত 9:30টার দিকে অর্ক, সৌম্য এবং দিলশান চলে গেল। নাহার বেগম খুব অনুরোধ করেছিলেন থেকে যেতে। অর্ক আর সৌম্য বাহানা দিয়ে চলে গেল। শেষে নাহার বেগম জোর করে ওদের খাইয়ে তারপর বাড়ি পাঠিয়েছেন। সব কিছু শেষ করে ছাড়া পেতে পেতে ঘরে ঢুকতে রঙ্গনের রাত 11টা বাজলে। ঘরে ঢুকতেই দেখলো বিছানায় একটা লাল পরি ফুলের মাঝে বসে আছে। রঙ্গন পা টিপে টিপে বিছানায় গিয়ে বসলো। ঘুমটা খুলে দেখলো কেঁদে কেটেই রুমির চোখ ফুলে মৌচাক হয়ে গেছে, গলাও বসে গেছে অনেকটা। রঙ্গন রুমির মাথায় একটা চুমু খেলো। ঠোঁটের দিকে এগোতেই রুমি সরে গিয়ে বলল,
আপনি যা চাচ্ছেন তা হবে না। আমার একটু মিলির সমস্যা চলছে। রঙ্গনের ভেতর কোনো দুঃখ দেখাই দিল না। সে শুধু হেসে বলল, তাহলে একটা চুমু গালে, শুধু একটাই। বলেই রুমির গালে টুস করে একটা চুমু খেল। রুমি বিস্ময়ে ঢোক গেল। রঙ্গন বিছানা থেকে উঠে গিয়ে আলমারি খুলল, একটা রিংয়ের বক্স রুমির হাতে দিয়ে বলল, এইটাতে একটা গোল্ডের রিং আছে, আমার প্রথম 3 মাসের স্যালারি দিয়ে কেনা। প্রথম স্যালারি দিয়ে সবাইকে সব কিছু দিয়েছি, মাকে দিয়েছি, মামা মামি এবং বোনদের দিয়েছি। তুমি তো আমার বউ, সেই হিসেবে তোমারও কিছু পাওয়ার আছে তো। এটা তোমার জন্য কিনেছি। এক মুঠে কেনার মতো এত টাকা তখন হাতে ছিল না, তাই 3 মাসের টাকা জমিয়ে কিনেছি। বলেই রুমির আঙুলে রিংটা পরিয়ে দিল। রিংটা খুব সুন্দর, খুব চকচক করছে। রিংটার পেছনে খুব সুন্দর করে হলমার্কের মতো করে আর লেখা। রঙ্গন তখনই ঠোঁট ফুলিয়ে বলল, আমার উপহার কোথায় রুমি? বাসর রাতে উপহার দিতে হয় জানো না? রুমি আমতা আমতা করে বলল, আমি তো জানি না, আমার কাছে কোনো উপহার নেই। রঙ্গন বাঁকা হেসে বলল, আছে তো, তুমিই তো একটা উপহার রুমি। এইটুকু বলেই রুমির ঠোঁটে একটা টুস করে চুমু খেল সে। বাড়ি থেকে মেহমানরা চলে গেছে। আছেন শুধু রুবি, মোস্তাফা সরোয়ার আর উচ্ছ্বাস। সেই ঘুরে ফিরে রাতে তরিকে আহসানের ঘরেই আসতে হলো। তরি তখন সবেমাত্র ঘরে ঢুকছে। আহসান তাকে সঙ্গে কোলে তুলে নিল। তরি মৃদু চিৎকার করে বলল, এই বাজে লোক, ছাড়ুন বলছি। আহসান তাকে বিছানায় ফেলে দিয়ে বলল, বাজে বলেছ? আচ্ছা, আজকে বাজে হয়ে দেখাবো, দাঁড়াও দেখাচ্ছি মজা। বলেই তরিকে ইচ্ছা মতো সুরসুরি দিল। তরি খেলিয়ে হেসে পালিয়ে যেতে চাইল। আহসানের তরিকে পালিয়ে যেতে দেওয়ার মতো ইচ্ছা আছে কি? তরির আঁচলখানা টান দিয়ে নিজের কাছে এনে ফেললো। এরপর যা হলো তা কাউকে বলা যায় না। ভীষণ বাজে কথা ওইসব। তরির শরীরটা ভালো নেই। গত 2 দিন যাবৎ শরীরের খারাপের কারণে ক্লাস যাওয়া হয়নি। উচ্ছ্বাসরা অনেকদিন পর বাড়িতে এসেছিল বিধায় অনেক দিনই ছিল, তাই এই বাহানায় তরি ক্লাস মিস করেছে। আজ একেবারে না গেলেই নয়। আসান তো ক্লাস মিস করা একেবারেই পছন্দ করে না। উচ্ছ্বাসরা দিন কয়েক আগেই চলে গেছে। উচ্ছ্বাস ছেলেটা খুব ভালো, ভাবি বলে তরির সঙ্গে খুব গল্প করত। উচ্ছ্বাস যাবার সময় তরিকে সবার আড়ালে ডেকে বলেছিল, ভাবি, আপনার কাছে আমার খুব মূল্যবান জিনিস রেখে গেলাম, ভেবে নিন আমানত রাখলাম। সময় হলে আমার জিনিস আমি ঠিকই ফেরত নিব, যতদিন না হয় আপনার কাছে থাকুক। তরি বারবার করে জিজ্ঞেস করেছিল কি জিনিস সেটা বলতে। উচ্ছ্বাস মুচকি হেসে এড়িয়ে গেছে। এমনকি উচ্ছ্বাস চলে যাবার পর তরি সারা বাড়ি তন্ন করে খুঁজেছিল উচ্ছ্বাস কিছু ফেলে গেছে কিনা, কিন্তু তরি হতাশ। উচ্ছ্বাস কিছুই ফেলে যায়নি। কিসের কথা বলে গেল তবে? তরি আলসেমি করে বিছানায় শুয়ে রইল। ক্লাসে যেতে একদমই শরীরে কুলাচ্ছে না। কিন্তু তাকে তরি কিভাবে আহসানকে বোঝায় যে সত্যি তরির শরীরটা ভালো নেই? আহসান ভাববে তরি নিশ্চয়ই অজুহাত দিচ্ছে। মাথাটা বড্ড ঘোরে, কেমন গা গুলে বমি হয়। গত 1 সপ্তাহ যাবতই এই সমস্যায় ভুগছে সে। তুবা পেতে আসার পর যেমনটা হয়েছিল ঠিক তেমনটা। আচ্ছা ওয়েট, এই মাসে তার পিরিয়ড মিস গেছে। মনের কোণে কোথায় যেন একটা আশার আলো দেখা দিল তরি। দেখবে কি একবার পরীক্ষা করে ক্লাস শেষে ফেরার পথে একটা কিট কিনে আনলে কেমন হয়? তরি বিছানা থেকে কোনো রকমে উঠে দাঁড়ালো। আহসান স্কুলে চলে গেছে ভোরে। টলমলে পায়ে তরি কোনো রকমে তৈরি হয়ে ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল। মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। গত রাতে তলপেটেও খুব ব্যথা হয়েছিল। আহসান শেষে গরম পানি দিয়ে সেঁকে দিয়েছিল পেটটা। রুমি রোজ ক্লাসে একাই যায়। ঘুম থেকে উঠে রেধে বেড়ে তৈরি হয়ে বের হয়ে যায়, কিন্তু ছুটি হলে রঙ্গন তাকে নিয়ে আসে বাড়িতে। রুমি বারবার নিষেধ করেছিল রঙ্গনকে। রঙ্গন বেহায়া বিড়াল, তবুও আসে। ক্লাসের ভেতরে দিনে 14 বার করে রুমিকে কল করে। ভয়ে রুমি এখন সবসময় ফোন সাইলেন্ট করে বসে থাকে। আজও তার ব্যতিক্রম হলো না। রুমি ক্লাস শেষে বের হয়ে দেখলো রঙ্গন দাঁড়িয়ে। রুমিকে দেখেই হেসে এগিয়ে এসে দুম করে জড়িয়ে ধরলো। রুমি তাড়াতাড়ি ছাড়িয়ে নিল নিজেকে। রাস্তাঘাটে এইসব কি মানুষজন কীভাবে কে জানে? এই লোকের কোনো আক্কেল জ্ঞান নেই। রুমি রেগে গিয়ে বলল, এই রাস্তায় দাঁড়িয়ে এসব কি করছেন? আমার ভালো লাগে না এসব একদম। বাড়িতে গিয়েও সারাদিন শরীরের সঙ্গে চিপকে থাকেন আঠার মতন। এখন
এখন বাইরে এসেও তাই করছেন? রঙ্গন সেই সবের ঠাঁই ধারে নাকি, হাই তুলতে তুলতে সে বলল, আমার বউকে আমি জড়িয়ে ধরেছি, তাতে কার বাপের কি? যা শালা, নিজেদের বউকে গিয়ে জড়িয়ে ধরে চুমু খা। আমার ভাগটার দিকে নজর দিচ্ছিস কেন? রুমি গটগট করতে করতে রঙ্গনের দিকে তাকালো। রঙ্গন সরল মুখে বলল, আজব তো, আমার দিকে এইভাবে তাকাচ্ছ কেন রুমি? আমি আবার কি করলাম? রুমি ঝাঁঝালো কণ্ঠে বলল, না, আপনি কেন কিছু করতে যাবেন? দোষ হয়েছে আমার কপালের। রুমি রেগে মেগে বাইকে গিয়ে বসল। রঙ্গন উঠে দ্রুত বাইক স্টার্ট দিল। বাড়ি ফিরেই রুমি ঘরে ঢুকে আলমারি খুলল। গরমে শরীর ঘেমে একেবারে একাকার, গায়ে জামাতে পাল্টে নেওয়া দরকার। রুমি খুঁজে একটা পাতলা সুতির শাড়ি বের করলো। রঙ্গন তখন ফোন হাতে রুমিকে উদ্দেশ্য করে বলল, রুমি, দরজাটা দিয়ে দাও, আমার একটু কাজ আছে। রুমি তখন সবেমাত্র জামার বোতামে হাত দিয়েছে। শাড়িটা বিছানার ওপর রেখে বলল, কোথায় যাচ্ছেন? রঙ্গন রুমির কাছে এলো। রুমির পেটে একটা চিমটি কেটে বলল, সৌম্য ফোন দিয়েছে সুন্দরী, তুমি এখন চেঞ্জ করবে? রুমি উনাটা গলা থেকে খুলে বলল, হ্যাঁ, খুব গরম বাইরে, শরীর ঘামে ভিজে গেছে। রঙ্গন তড়িৎ হাতে থাকা ফোনটা কানে তুলে বলল, সৌম্য, আমার একটা দরকারি কাজ পড়ে গেছে, আজ আসতে পারবো না রে, কাল দেখা হবে। রুমি অবাক হয়ে বলল, আপনি না এইমাত্র বললেন সৌম্য ভাইয়া ডেকেছে, এখন বলছেন যাবে না? কাহিনী কি? রঙ্গনের পরনের শার্ট খুলতে খুলতে বলল, তুমি এখন চেঞ্জ করবে তাই না রুমি? এত মনোরঞ্জন দৃশ্য ফেলে বাইরে যাই কি করে? তোমার না গরম লাগছে? কই, করো চেঞ্জ। রুমি তেতে উঠে বলল, আপনি বাইরে যান বলছি, ক্যারেক্টারলেস বেহায়া লোক। আমি কিন্তু চিৎকার করব, আমাকেও ডেকে আনবো। এক্ষুনি বের হন আপনি রুম থেকে। রঙ্গন রুমির কোমরটা ধরে তাকে কাছে টেনে বলল, তুমি তো রোজ রাতেই চিৎকার করো রুমি। আম্মার শুয়ে আছে, ছেলের নতুন নতুন বিয়ে হয়েছে, আম্মা বুঝবে। কাছে এসো, অনেক ভালোবাসা দিব কলিজা। ধাক্কা দিয়ে কামড়ে দিয়েও ছাড় পেল না রুমি। কোলে তোলে বিছানায় নিয়ে ঠিকই ছিছি। নাহার বেগম খাবার পেরে রুমিকে ডাক দিলেন। দরজা ভেতর থেকে লাগানো দেখে আর বিরক্ত করলেন না। বিয়ের প্রথম বছর দিন রাত কোনো ব্যাপার না। মনে মনে রঙ্গনকে গালি দিয়ে বললেন, ফাজিল পোলা, মাইটারে দিনেও একটু ছাড় দিলি না, এক্কেরে বাপের স্বভাব। ক্লাস শেষে ফেরার পথে ফার্মেসি থেকে একটা প্রেগন্যান্সি কিট আনলো তরি। বাইরে ভোরে বাড়ির পথে হাঁটা দিল। আসানকে আগেই কিছু বলা যাবে না। পজিটিভ আসলে বলবে, আল্লাহ না করুক। নেগেটিভ আসলে আসানতে মৃদু হলেও মন খারাপ হবে। তরির একদমই ভালো লাগে না আসানকে ওভাবে দেখতে। বিকেলে আসান যখন ছেলে মেয়ে পড়ানো শেষে বাইরে গেল, তখনই তরি ব্যাগ থেকে কিটটা বের করলো। কিটে 2 ফোঁটা ইউরিন দিয়ে অপেক্ষা করতে শুরু করলো। 5 মিনিট যেন 5 ঘন্টার মতো লাগলো। আল্লাহর নাম নিয়ে তরি কিটের দিকে তাকালো। এটা কি হলো? কিটে 2টো লাল দাগ দেখা যাচ্ছে। তার মানে তরি প্রেগনেন্ট। তরি পেটে হাত রাখলো। এই ছোট পেটে এখন আরেকজন বেড়ে উঠছে। তরিকে আম্মু আর আসানকে বাবা বলে ডাকবে সে? সত্যি তরির যেন বিশ্বাসই হচ্ছে না। আনন্দে পুরো ঘরময় সে পায়চারি করতে লাগলো। হাসান ফিরলেই আজ আসানকে সে সবার প্রথমে বাবুর খবরটা দেবে। যদিও 1 সপ্তাহ ধরেই তরির সন্দেহ হচ্ছিল, তাও পিরিয়ডের দ্বিতীয় জন্য অপেক্ষা করছিল সে। আসানের প্রাপ্যটুকু আসানকে আজ ফিরিয়ে দেবে সে। আনন্দে চোখটা কেমন চিকচিক করে উঠল তরির। তুবা তরির কোল জুড়ে আবারও আসবে, হাসবে তো তরির তুবা। বিকেলে রুমি ঘর থেকে কোনো রকমে বের হলো। রঙ্গনকে কোনো রকমে সরিয়ে উঠে এসেছে সে। কুম্ভকর্ণটা এখন পড়ে পড়ে ঘুমোচ্ছে। ভাবখানা এমন যেন সে কিছুই বোঝে না। বিগত কয়েকদিন যাবৎ রুমিকে সারা রাত জ্বালিয়ে খাচ্ছে। রুমির বুকের ওপর পড়ে পড়ে ঘুমোয়। কেন রে বজ্জাত? পুরো বিছানে থাকতে তার বুকে কেন আস্তানা গাড়তে হবে? রঙ্গনের অত্যাচারে মাথাটা প্রচণ্ড চড়ে থাকে রুমির। রাতে ঘুমোতে না দিলে পড়া হয়? ক্লাসে লেকচার শোনার সময় ঘুমে এসে তাকাতে উঠতে পারে না। বাবার বাড়ির নাম তো ভুলতে বসার উপক্রম পায়। এতদিন ভাবি যখন বাপের বাড়ি যেত, ভাইয়ের খচখচানি দেখে বিছাই হাসত সে। তরির উপর খুব রাগ হতো, কেন ভাইকে ফেলে চলে যায় সে। এখন তরির জায়গায় এসে সবটা টের পাচ্ছে সে। পরশু ক্লাস শেষে রঙ্গনকে না পেয়ে বাড়িতে গিয়েছিল সে। মিনিট 10 মাঝে রঙ্গন এসে হাজির।
ইচ্ছে ছিল রাতে থাকবার, কিন্তু পাঁচই বচ্চারটার কারণে চলে আসতে হয়েছে। মধুপিপি রুমের দিকে তাকিয়ে তাকিয়ে মুখ টিপে টিপে হেসে বলেছিল, বরের আদরে দেখি তোর বাইয়া পড়তাছে রুমি, জামাইটারও বলি হারি মাইয়াটারে একটু ছাড় দিল তো পারে, পুরা তেনা বানাইয়া দিছে আমার নাতিটারে। রুমি লজ্জায় মাথা তুলে তাকাতে পারেনি। কি লজ্জা, কি লজ্জা! একটু উঠোনে গিয়েও শান্তি নেই, পিছু পিছু গিয়ে দাঁড়িয়ে থাকে। নাহার বেগমের ঘরে গিয়ে একটু গল্প করার সুযোগটাও দেয় না, বারবার ইশারায় এসে রুমিকে ডেকে যায়। রুমি না গেলে এই সেই বাহানায় নাহার বেগমকে দিয়েই রুমিকে ডেকে পাঠায়। এই নির্লজ্জের কারণে রুমির জীবনটা অতিষ্ঠ প্রায়। ছোট বাচ্চা ফিডারের জন্য মায়ের পেছন পেছন যেভাবে ঘোরে, রঙ্গনের অবস্থা হয়েছে তাই। রুমি যেখানেই যাক না কেন, সেখানে গিয়ে রুমির কাছে বাগড়া না দিলে তার চলেই না। রুমি টেবিলে বসে ভাত খেলো। দুপুরের খাবার পেটে গেল বিকেলে। টেবিল গুছিয়ে উঠতেই রঙ্গন এসে হাজির। রুমি কোনো রকমে রঙ্গনকে ভাত পেরে দিয়ে কেটে পড়তে চাইল। তার হলো কোথায়? রঙ্গন রুমির হাত চেপে ধরে বলল, একটু খাইয়ে দাও না বউ, তুমি না ভালো বউ, দাও খাইয়ে দাও। রুমি ভেঙচি কেটে বলল, হাত নেই আপনার, নিজের হাত নিয়ে খান, এসব রং ঢং আমি করতে পারবো না। রঙ্গন তখনই খাবার টেবিল ছেড়ে উঠে পড়ল। প্লেটটা রুমির দিকে এগিয়ে দিয়ে বলল, খেতে হবে না তাহলে, আমার খিদে নেই, মরে গেছে খিদে। বাইরে ভুলু ঘেউ ঘেউ করছে, ওকে দিয়ে এসো যাও। মুখ ভার খাবার রেখেই উঠে পড়ল। প্লেটটা টেবিলের উপর রেখেই ঘরে চলে গেল। রুমির খুব মন খারাপ হলো এতে। যত যাই হোক, খাবার ফেলে এভাবে কেউ চলে যায়? খাবারের প্লেটটা হাতে নিয়ে ঘরে এলো রুমি। রঙ্গনের শার্টের কলার ধরে কাছে টেনে আনলো। রঙ্গন মুখ ফুলিয়ে বসে আছে। রুমি লোকমা তুলে রঙ্গনের মুখের সামনে তুলে ধরে বলল, হা করুন। রঙ্গন অভিমানের সরে বলল, খাবো না, খিদে নেই। রুমি চোখ রাঙিয়ে বলল, খাবেন না তো ভাত বাড়লেন কেন আমাকে দিয়ে? চুপচাপ খেয়ে নিন, নয়তো আপনার ঘাট ধরে সবগুলো ভাত গিলাবো। বলেই রঙ্গনের মুখে জোরপূর্বক খাবার পরে দিল। রঙ্গন এমন একটা ভাব ধরল যেন তার খাবার ইচ্ছেই নেই। রুমি তাকে জোর করে ধরে খাওয়াচ্ছে। রুমি তো জানে না এটা রুমির হাতে খাওয়ার জন্য দাঁড়িয়ে চাল। রঙ্গনকে খাইয়ে দিয়ে রুমি দুপুরে বের করে রাখা শাড়িটা নিয়ে গোসলখানার দিকে ছুটল। রঙ্গন মনে মনে বদমতলব আঁটতে শুরু করলো। রুমি যখন গোসলখানায় ঢুকবে, কাপড় নিয়ে রুমির পিছু পিছু সেও গোসলখানায় ঢুকে যাবে। রুমির অগোচরে আলমারি থেকে সেও শার্ট আর লুঙ্গি বের করলো। রুমি যেই না গোসলখানায় ঢুকলো, অমনি রঙ্গনা ডুব করে ঢুকে পড়লো। রুমি রাগে কিরমির করতে করতে বলল, কি হলো এটা? বেরিয়ে যান এক্ষুনি, এক্ষুনি বের হন বলছি। রঙ্গন ওসব কথা গ্রাহ্যই করল না, উল্টো দাঁত কেলাতে কেলাতে বলল, তোমার সঙ্গে গোসল করবো বউ, মাথায় একটু শ্যাম্পু করে দিয়ে শরীরটা মেজে দাও তো বউ। রুমি ঘৃণায় নাক সিটকে বলল, ছি, আমি ওসব পারবো না, আপনি জলদি বের হন। রঙ্গন শার্টটা খুলে গায়ে পানি ঢাললো। সাবান আর শরীর মাজনিতে রুমির হাতে দিয়ে বলল, তোমার তুল তুলে হাতটা দিয়ে আমার শরীরটা মেজে ধন্য করে দাও আমার রুমি, দাও না বউ। রুমি মিষ্টি হেসে বলল, দিচ্ছি, আগে পিঠে সাবান ডলে দিচ্ছি, আপনি একটা সামনের দিকেই ঘুরে দাঁড়ান। রঙ্গন খুশি মনে সামনে ঘুরে তাকাতেই রুমি রঙ্গনের পিঠে ইয়া বড় নখের আঁচড় কেটে দরজা দিয়ে বাইর হয়ে পালালো। পালানোর সময় গোসলখানার বাইরে থেকে দরজার সিটকিনি লাগিয়ে লাইটটা বন্ধ করে দিল। বিকাল ছিল বলে গোসলখানার ভেন্টিলেটর থেকে পর্যাপ্ত আলো ভেতরে আসছিল বলে রঙ্গন এই যাত্রায় বেঁচে গেল। দরজার ওপাশ থেকে বারবার রুমি রুমি বলে চিৎকার করতে লাগলো। রুমির এসব শোনার সময় নেই। খিলখিলিয়ে হাসতে হাসতে সে নাহার বেগমের গোসলখানায় গিয়ে গোসল করলো। আরও এসব রুমির সঙ্গে গোসল করার স্বাদ নিয়ে একেবারে জন্মের শিক্ষা হয়েছে বদটার। রঙ্গন মনের দুঃখে পানি গায়ে ঢেলে নিজেই গোসল সারতে লাগলো। পাঁচি মেয়ে এত জোরে তার পিঠে আঁচড় কেটেছে যে পিঠটা তার পানির সংস্পর্শে এসে জ্বলছে ভীষণ। কাজ শেষে আহসান বাড়ি ফিরল রাতে। খেতেতে হাত পা রীতিমতো কাঁপছে তার। আজকে খুব পরিশ্রমের একটা দিন গেল তার। একটু ফুরসত মেলেনি সারাদিনেও। দুপুরেও ব্যবসার হিসেব মেলাতে গিয়ে একটু বিছানায় শরীরটা এলিয়ে দেওয়ার সুযোগ মেলেনি। আহসান খাওয়ার সময় তরিকেও টেবিলে ডেকে এনে একসঙ্গে খেলো। আহসান তরিকে ফেলে কখনোই একা খেতে বসে না। আজ তরি সেভাবে রাতে খেতে পারল না। প্রথমত শরীরটা খুব টহক আর গন্ধ লাগছে, দ্বিতীয়ত আহসানকে খবরটা দেওয়ার জন্য খুব এক্সাইটেড সে। আহসানের রিয়াকশন কী হবে তা ভেবেই পেটে কেমন সুরসুরি হচ্ছে। খাওয়া দাওয়া শেষে আহসান যখন ঘরে এলো
তরি তখন তার পথ আঁকড়ে দাঁড়ালো, লাজুক মুখে হেসে বলল, আপনাকে একটা উপহার দেব আজ, পছন্দ হবে আপনার, আপনার জীবনের সেরা উপহারও বলা যায়। আহসান কিছু বলার আগেই তরি আহসানের বুকের মাথা রেখে বলল, আমাদের আরেকটা তুবা আসছে আহসান, আপনাকে বাবা বলে ডাকার জন্য কেউ আসছে। আহসান ঠিক কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। তরি তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আহসানের কি যে হলো, শক্তপোক্ত আহসান তরিকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল, ঠিক যেন ছোট একটা বিড়াল ছানার বাচ্চা। তরি নরম সুরে বলল, আপনার প্রাপ্য আজ আপনাকে ফিরিয়ে দিলাম আহসান। আমার ভুলে আপনি একদিন এক সুন্দর সুখ থেকে বঞ্চিত হয়েছিলেন। দীর্ঘদিন অনুতপ্ত হয়ে পুড়ে মরেছি আমি, এখন থেকে আর নয়, বাবুর সঙ্গে আনন্দে দিন কাটাবো আমরা। চোখ মুছে তরিকে আরো শক্ত করে চেপে ধরে বলল, ভুল বলেছে তরি, তোবা তার বরাদ্দের রিজেক্ট নিয়ে এসেছিল, হায়াত শেষ, তাই তোবাও চলে গেছে, তাতে তোমার দোষ কি তরি? আর একটা কথা, তুমি বাবার কথা 3 মাস না হওয়া অবধি কাউকে বলবে না, বাড়ির কাউকেও না। ফের কোনো অঘটন ঘটলে সবাই তোমাকে দায়ী করবে। আমার খুব খারাপ লাগে তরি, তোমাকে কেউ কষ্ট দিলে আমার দম বন্ধ হয়ে আসে। এরপর তরির গালে ঠোঁটে তার পেটে কত শত চুমু যে খেয়েছিল আহসান। সারা রাত তরিকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদেই গেছে। তরিকে কতবার করে বুঝিয়ে বলল, কিছুতেই কিছু কাজ হলো না, বোকা লোকটা কেঁদেই গেল। বিকেলে দীর্ঘ সময় কৌশল করার কারণে রঙ্গনের শরীর কাঁপিয়ে জ্বর এলো। বিছানায় কাঁথা গায়ে দিয়ে থকথক করে কাঁপতে লাগলো। রুমি রাতে খাওয়ার জন্য ডাকতে এসেছিল। বহু সময় নিয়ে ডাকাডাকি করার পরও রঙ্গন যখন উঠল না, রুমি সন্দেহের বশে কপালে হাত রাখতেই চমকে গেল। ভয়ানক জ্বর এসেছে। নাহার বেগমকে ডেকে আনতেই নাহার বেগম রঙ্গনকেই দীর্ঘ সময় গোসল করার জন্য বকাঝকা করলেন, মাথায় জলপট্টি দিয়ে দিলেন। ভয়ে রুমির মুখ শুকিয়ে গেল। কেন যে সে গোসলখানার দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিয়েছিল, ইস, দরজাটা না লাগালেই পারত। দরজা খুলতে না পেরেই রঙ্গন গরমে বারবার শরীরে পানি ঠেলেছে, নিশ্চিত তাই জ্বর এসেছে। রঙ্গনের জ্বরের ঘরে রাতে তেমন কিছু খেলো না, দুধ রুটি খেয়ে শুয়ে পড়ল। রাতে রুমি লাইট নিভিয়ে বিছানায় যেতেই রঙ্গনের গোঙানির আওয়াজ শুনতে পেল। ভয়ার্থ গলায় রুমি বলল, কি হয়েছে আপনার? বেশি খারাপ লাগছে? রঙ্গন গোঙাতে গোঙাতে বলল, শীত লাগছে, জড়িয়ে ধরো তো বউ, শক্ত করে ধরবে, অনেক শীত বাইরে, অনেক ঠান্ডা। রুমি সত্যিই রঙ্গনকে বুকের সঙ্গে চেপে ধরল। রঙ্গন গুটিসুটি মেরে সারা শরীরের ভর রুমির ওপর ছেড়ে দিয়ে রুমির বুকে মুখ গুছে ঘুমালো। রঙ্গনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে রুমি ঘুমিয়ে গেল। রঙ্গন রুমির বুক থেকে মাথা উঁচু করে রুমির দিকে তাকিয়ে মুচকি হাসল। জ্বর একা একা আসেনি, রঙ্গন জ্বরের গোষ্ঠীশুদ্ধ বংশধরকে ডেকে এনেছে। গোসল শেষে রুমের সবগুলো লাইট অন করে এবং ফ্যান বন্ধ করে ঘরটাকে গরম করেছিল রঙ্গন। রুমি তখন নাহার বেগমের সঙ্গে সংসারের কাজ করছিল। এই ফাঁকে রঙ্গন রান্নাঘর থেকে 4 কোয়া রসুন এনেছিল। গরমের মধ্যেই 2 কোয়া করে রসুন 2 বগলে চেপে ধরে গরমের মধ্যে 1 ঘন্টা ফ্যান বন্ধ করে বসেছিল। ফলাফলে এই রাতে রুমির আদর্শ হাক সহ বুকে ঘুমানোর সুযোগ। এসব জ্বর ফলে কিছুই হয় না রঙ্গনের। ছোটবেলায় স্কুলে যেত না, ইচ্ছে না হলে বগলে রসুন গুজে কড়াই রোদের নিচে দাঁড়িয়ে থাকতো রঙ্গন। কমপক্ষে 2 দিন জ্বরের বাহানা দিয়ে স্কুল যেতে হতো না তার। জীবনে জিততে হলে টেকনিক খাটাতে হয়, টেকনিক। ইহা বলিয়েছেন স্বয়ং রঙ্গন ব্যাপারী। রুমির প্রতি প্রেম তাকে কবি বানিয়ে তুলেছে। আজ ঘুম থেকে উঠতে তরির বড্ড দেরি হলো। ভোরের দিকেই একবার উঠেছিল সে, তখন আহসান স্কুলে যাবার জন্য তৈরি হচ্ছিল। ঘুমো ঘুমো চোখে আহসানকে দেখে পাশ ফেরে ফের শুয়ে পড়ল তরি। এই ভারী শরীরটা নিয়ে বিছানায় পাশ ফেঁকতেও তার খুব কষ্ট হয়। 9 মাসেই এমনটা হওয়াটা খুব স্বাভাবিক। রাত হলেই বাবুর লাফালাফি শুরু হয়। সারাদিন দুষ্টটা শান্তই থাকে, রাতে তরি ঘুমোতে এলেই তার যত দুষ্টমি শুরু। নড়াছড়া করতে করতে সে নিচের দিকে নেমে যায়, নয়তো হাত পা ছড়ে। আর আহসান যদি ভুলক্রমে তার পেটে হাত দেয় তবে হয়েছে কাজ। সঙ্গে সঙ্গেই সারা দিয়ে ওঠে দুষ্টুটা। বাবার স্পর্শ এখনই খুব ভালো করে চিনে গেছে। রাতে তরির পায়ে মালিশ করে দেয় আহসান, পেটেও আলতো হাতে মালিশ করে দেয়। পুচকুটা তখনও বাবার স্পর্শ পেয়ে দ্বিগুণ হারে লাফালাফি শুরু করে। শোভান তাকে ঘুম থেকে উঠে বসলো তরি। শোভা নাস্তা সাজিয়ে তরির জন্য বসে আছেন। তরি কোনো রকমে কষ্ট করে ধরে ধরে বিছানা থেকে নামলো। শরীরে পানি উঠে হাত পা ফুলে গেছে তার। রাতে ঘুমও ভালোভাবে হয়নি।
কাল রাতে ছিল অর্কের বিয়ের প্রোগ্রাম। রঙ্গনার রুমির বিয়ের দিন রঙ্গনের এক কাজিনের সঙ্গে পরিচয় হয়েছিল অর্কে। সেই থেকে প্রণয় এবং শেষেই পরিণাম। আপুটা দেখতে ভারী মিষ্টি। তরিকে বারবার করে কাছে ডেকে শরীর স্বাস্থ্যের কথা শুধেছিল। এই ফুলকো অসুস্থ শরীর নিয়েই তরি একদমই বের হতে চায়নি। পুচকোটা পেটের আসার পর থেকে মধুবেবী সন্ধ্যার পরে তরিকে কোথাও যেতে দেন না। কিন্তু আসান বাচ্চাদের মতো এমন জেদ ধরল, তরি আর বাবু সঙ্গে না গেলে সেও যাবে না। শেষে তরি আসানের কথা রাখতেই কোনো রকম একটা শাড়ি পরে বিনুনি বেঁধে চলে গেছে। তেমন সাজগোজও করেনি, মাথা ভর্তি ছিল মধুবেবীর দেওয়ার তেল। মধুবেবী রোজ তরিকে তেল দিয়ে চুল বেঁধে দেন। তরি ওভাবেই আসানের সঙ্গে অনুষ্ঠানে চলে গেছে। কাল রুমি আর রঙ্গনও এসেছিল। রুমিটা দিন দিন খুব সুন্দর হয়ে যাচ্ছে। রঙ্গন ভাই খুব আদর যত্ন করে হয়তো। দিলসান আর সৌম্যও কাল এসেছিল। দিলসানের করে খুব আদরে একটা মেয়েবাবু ছিল। একেবারে মায়ের চেহারা পেয়েছে মেয়েটা। বয়স তার 4 মাস। দিলসান আর সৌম্য মিলে বাবুর নাম রেখেছে কিয়ারা। তরিকে দেখেই কেমন মিটমিট করে হাসছিল। তরিকে নিজেকে সামলাতে পারেনি। ভারী শরীরেই তুলার বস্তাকে কোলে তুলতেও তার কষ্ট হয়েছিল। তবু সে কোলে তুলে খুব করে আদর করেছিল কিয়ারাকে। সৃষ্টিকর্তা সব কিছু ঠিকঠাক রাখলে দিলসানের মতো একটা পুচকু তাকেও দেবে। বারবার করে বাবুটার গালে কপালে চুমু খাচ্ছিল তরি। তার বাবুটা কবে আসবে? টেবিলে বসে তরি কোনো রকমেই নাস্তা সারল। চেয়ারে হেলান দিয়ে বসে সোজা হয়ে বসতে খুব কষ্ট হয় তার এখন। টেবিলে সাজানো হরেক রকমের আচার। কিছু বানিয়েছেন মধুবেবী আর কিছু বানিয়েছে নাহার বেগম। বানিয়ে এগুলোকে রুমির হাতে তরির জন্য পাঠিয়েছেন। রুমি মাঝে এসে থেকেছিল 2 দিন। তাও সন্ধ্যার পর এসে রঙ্গন ভাই খুব জ্বালাতন করেছেন। আসানে জোড়াজোড়িতে রুমিকে নিয়ে যাবার সাহস করেনি। রুমি বারবার তরির পেটে হাত রেখে বাবুকে অনুভব করতে চাইতো। দুষ্টতে ধুমধাম কুফির হাতেও লাথি বসিয়ে দিয়েছিল। তরি পরে বাবুকে খুব করে বকেছে। ফুপি কত আদর করে বাবুনকে, বাবুনটা ফুপিকে বুঝেই না। তরি চেয়েছিল সকালে খেয়ে দিয়ে পড়তে বসবে, তার হলো কোথায়। পেটে আর কোমরে কেমন চিনচিনে ব্যথা। তরি বিছানায় গিয়ে শুয়ে পড়ল সোজা। এই ভারী শরীর নিয়ে রোজ ক্লাসে যাওয়া খুব কষ্টসাধ্য কাজ, তাই সপ্তাহে 2 দিন করে ক্লাসে যায় সে। পেট ব্যথায় তরি পাশ ফিরে শুয়ে পড়ল। শরীর কেমন দরদর করে ঘামছে। একটু ঠান্ডা পানি দিয়ে গোসল করলে কেমন হয়। তরি বিছানা থেকে নামতে গিয়ে বিপত্তি বাঁধালো। তার পানি ভাঙতে শুরু করেছে। তরি ব্যথায় চিৎকার করে শোভাকে ডাকলো। শোভার মধুবেবী দৌড়ে এসে দেখলো তরির পানি ভাঙছে। তরি পেট ধরে চিৎকার করতে শুরু করলো। মধুবেবী তরিকে ধরে বিছানায় শুইয়ে দিয়ে শোভাকে বললেন, আহসানের মা, তাড়াতাড়ি আহসানের ফোন করো, তাড়াতাড়ি বাড়ি আসতে কও, ওর প্রসব বেদনা শুরু হয়েছে, পানি ভাঙতাছে সমানে, তাড়াতাড়ি ডাক্তারখানায় নিয়ে যাইতে হইব। ব্যথায় তরির মুখ নীল হয়ে গেল। শোভা দ্রুত আসনকে ফোন দিলেন। মাজদাক সারোয়ার মাল কিনতে শহরে গিয়েছেন। রাত ছাড়া কোনোভাবেই ফেরা সম্ভব নয়। আসান তখন পরীক্ষার হলে কাজ দিচ্ছিল। বাচ্চাদের অর্ধবার্ষিকী পরীক্ষা চলছে। তরির খবর শুনে সে আতঙ্কে ছোটাছুটি করতে লাগলো। স্কুলে ভিজিটর এসেছে। এই অবস্থায় আর্জেন্ট ছুটি ম্যানেজ করাটাও রিস্কি। চাকরি যাক চলুই, তরির কাছে যাওয়াটাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আসান হন্যে হয়ে ছুটির জন্য দৌড়াদৌড়ি করতে লাগলো। গত 1 ঘন্টা যাবৎ আসানের আসার কোনো নাম নেই। তরি ব্যথায় চিৎকার করে কেটেই যাচ্ছে। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। মধুবেবী অতিষ্ঠ হয়ে শোভাকে বললেন, চুলায় শাক সিদ্ধ করার পানি বসাইছো না? শাক পরে সিদ্ধ দিও। বালতিতে কইরা গরম পানিটা নিয়ে আসো, সাথে পরিষ্কার একটা কাপড় আনবা, একটা বেলে টাইনো মনে কইরা। শোভা আঁতকে উঠে বললেন, কি করবেন আম্মা, এসব দিয়ে আহসান তো আসছেই, একটু ধৈর্য ধরুন না আম্মা। মধুবেবী তরির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন, তোমার পোলা গত 1 ঘন্টা যাবৎ আইতেই আছে। মাইয়াটারে কতক্ষণ ধইরা ফালাইয়া রাখবা, এমনে তোমারে যা কইছি তাই করো, একটু চেষ্টা কইরা দেখি, হইলে হইব, না হইলেই নাই, উচ্ছ্বাসও তো আমার হাতেই হইছে। শোভা মধুবেবীর বলে দেওয়া জিনিসগুলো জোগাড় করে দিলেন। মধুবেবী ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছেন। তরিকে বারবার করে বলছেন, মা গো, তুমি জোরে চাপ দাও, আল্লাহর নাম নিয়ে চাপ দাও, আল্লাহ সব ঠিক কইরা দেব। তরি মাঝে একবার জ্ঞান হারিয়ে ফেলেছিল। ব্যথার তীব্রতায় তার জ্ঞান এসেছে কোনো রকমে।
মধুবেবীর কথা মতো শরীরের সমস্ত জোর দিয়ে সে চেষ্টা করতে লাগলো, হচ্ছে না। একটা সময় পর তরি বুঝতে পারলো সে আর পারছে না। শেষবার চেষ্টা করে সে বড় বড় দম নিতে লাগলো, বারবার বড় বড় ফু দিয়ে ব্যথা সামলাবার চেষ্টা করতে লাগলো। তখনই ঘটল এক মিরাকেল। চিকন মিহি সুরে একটা বাচ্চার কান্না শুধু কানে গেল তরির। রক্তক্ষরণ ও মানসিক থকল সামলাতে না পেরে তরি জ্ঞান হারালো। মধুবেবী বাচ্চাটাকে সাবধানে বের করে দেখলেন এটা একটা ছেলেবাবু। মধুবেবী আস্তে করে বাচ্চাটার পিঠে চাপড় মারতেই ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠল সে। কত শত অভিমান নিয়ে যেন পৃথিবীতে এসেছে। ঠোঁট দুটো হয়েছে একেবারেই বাবার মতো। অনেক চেষ্টার পর 1 ঘন্টা পর ছুটি ম্যানেজ করতে পারলো আহসান। গার্ডের দায়িত্বে আরেকজনকে বুঝিয়ে দিয়ে আস্তে আস্তে লাগলো আরও আধা ঘন্টা। ভয়ে হাত পা শিউরে উঠছে আহসানের। কি যে হচ্ছে তোটি ঠিক থাকলেই হয়। বাড়িতে ঢুকতেই বাচ্চার কান্নার স্বর শুনতে পেয়ে থমকে গেল আহসান। ড্রয়িং রুমে বড় ছড়ানো বালতিতে একটা ছোট বাবুকে গোসল করাচ্ছে মধুবেবী। আহসানের শরীরে লুম দাঁড়িয়ে গেল। বাবুটাকে তারা তরির বাবু? পরক্ষণে মাথায় এলো তরি কোথায়। আহসান দৌড়ে ঘরের দিকে ছুটে গেল। মধুবেবীকে বাবুটাকে পরিষ্কার করতে করতে বললেন, কেমন বাপ তোর দেখ বাবু, তোর দিকে ফিরাও তাকাইলো না। বাচ্চাটা এত সব বুঝলো না, তাই খিদে পেয়েছে। চিৎকার করে সেটাই জানান দিতে লাগলো। শোভা তরির জামা কাপড় পাল্টে দিয়েছে। মেয়েটা বেহুশের মতো ঘুমোচ্ছে। আহসান তরিকে দেখে দৌড়ে গিয়ে তাকে ওঠাতে চাইলো। বারবার করে বলল, এই তরি কি হয়েছে? এই তরি কি হয়েছে? তোর চোখ করো না। তরি ওঠো না, রাগ করেছ? ভুল হয়ে গেছে, মাফ করে দাও। ভুলে গেছে আমার লক্ষ্মীতে। শোভা আহসানকে ফিস করে বলল, ওকে বিরক্ত করিস না, একটু বিশ্রাম নিতে দে। একটু আগে যা ধকল গেল, রক্ত তো কম যায়নি শরীর থেকে। সর তুই, নিরিবিলি একটু ঘুমাক মেয়েটা। আহসানের মন সায় দিল না। তরির পাশ থেকে সে উঠলই না। প্রচণ্ড অনুতাপে ভুগছে সে। তরির জীবনের যেই মুহূর্তে সবচেয়ে বেশি তাকে প্রয়োজন ছিল সেই সময় পাশে থাকতে পারেনি সে। কিভাবে মাফ করবে নিজেকে সে? রুমি আজ ক্লাসে যায়নি। কি জানি সকালে ঘুম থেকে উঠে ক্লাসে যেতে একদমই ইচ্ছা হয়নি। এমনিতে কখনো সে বিনা কারণে ক্লাস মিস করে না, তবে মাঝে মধ্যে একটু ফাঁকিবাজি করে আর কি। আর এইসব বাজে অভ্যাস হয়েছে তার রঙ্গনীর সঙ্গে থেকে থেকে। নিজেও একটা বদ, রুমির মাথায়ও কি সব মদ বুদ্ধি ঢোকাচ্ছে আজকাল। রঙ্গন কাল রাতে ছোট মাছ এনেছে, রাতে কাটা হয়নি বিধায় রুমি দুপুরে সেগুলো নিয়ে বসলো। আজকের রান্না শেষ তার। মাছগুলো কালকে আলু কুচি করে তার সঙ্গে ঝোলের মতো করে রাঁধবে রুমি। রঙ্গন স্কুল থেকে ফিরেই দেখলো রুমি রান্নাঘরে মাছ কাটছে। বারবার রান্নাঘরে আশেপাশে ঘোরাঘুরি করতে লাগলো সে। রুমিটা কি যে বোকা! বর কাজ থেকে বাড়ি ফিরলে ঘরের দিকটা একটু এলে কী হয়, সারাদিন শুধু সংসারের কাজ নিয়ে পড়ে থাকে। এদিকে রঙ্গন যে বউয়ের ভালোবাসার অভাবে শুকিয়ে মরছে সেদিকে একটু খেয়াল নেই। রঙ্গন এবার রান্নাঘরে রুমির সামনে গিয়ে বসে বলল, তাড়াতাড়ি কাজ শেষ করে ঘরে এসো, আমার দরকারি কাজ একটা আছে তোমাকে দিয়ে। রুমি বেশ ভালো করে জানে এই কথার মানে। মাছ করতে করতে সে বলল, পারবো না, অনেক মাছ করতে সময় লাগবে। রঙ্গন আর অপেক্ষা করলো না, আরেকটা বটি নিয়ে এসে রুমির সঙ্গে মাছ করতে বসে গেল। যত দ্রুত মাছ করতে শেষ হবে তত তাড়াতাড়ি বউটাকে ঘরে নিয়ে আদর সোহাগ করতে পারবে সে। এভাবে সত্যি মাছ খুব তাড়াতাড়ি কাটা শেষ হয়ে গেল। রুমি বটিগুলো ধুয়ে রাখার সময় হঠাৎ নাহার বেগম দৌড়ে এসে বললেন, বউ তাড়াতাড়ি বাইর হও, তোমার আম্মাই ফোন দিছিল, তোমার ভাবি একটা পোলা হয়েছে। রুমি চমকিত হয়ে কথা বলতেই ভুলে গেল সে ফুপি হয়েছে। বাবু এসেছে, বাবু। তরির জ্ঞান ফিরল ভর দুপুরে। তরি কোনো রকমের চোখ মেলে তাকাতেই দেখলো আহসান চিন্তিত মুখে তার দিকে তাকিয়ে আছে। তরি তৎক্ষণাৎ বলল, আহসান নিজের কোলে থাকা বাবুটাকে তরির কাছে দিয়ে বলল, এ দেখো আমাদের তুতুন তরি। তরি কোনো রকমে বাবুকে কোলে নিয়ে কেঁদে ফেললো। আহসানেরও সন্তানের মুখ দেখে চোখ ভিজে গেল। তাদের তুতুন। তরি আর সে মিলে ঠিক করেছিল বাবু মেয়ে হলে নাম রাখবে তুবা, আর ছেলে হলে নাম রাখবে তুতুন। তুতুন খিদের তাড়নায় আঙুল মুখে ঢুকে সমান তালে আঙুল খেয়ে যাচ্ছে। সবাই এসে তরিকে বাবুকে খাওয়ানোর জন্য সাহায্য করলো। প্রথমেই খুব কষ্ট হচ্ছিল খাওয়াতে, এরপর ব্যথা আস্তে আস্তে কমে এলো। খাওয়া শেষে তুতুন চোখ বুঝে ঘুমিয়ে পড়ল। একেবারে যেন ছোট একটা পুতুল। গালগুলো কি লাল টুকটুকে,
নাকটা আবার হয়েছে তরির মতো। মধুবিবি এসে আসানকে বললেন, পোলা হইছে, আজান দিবা না হাসান? উঠ, দাঁড়া, আজান দে বাবুর কানে। আসান আলতো হাতে বাবুকে কোলে তুলে বাবুর কানে আজান দিল। এর মতো সুন্দর অনুভূতি আর নেই। রোজ একবার করে সন্তানের কানে আজান দেওয়ার প্র্যাকটিস করতো আসান। আজ বোধহয় স্বপ্নটা সত্যি হলো। আজান শুনে তুতুন কেমন নড়ে চড়ে উঠল। সে শুনেছে বাবার দেওয়া আজান। রঙ্গন রুমিকে সঙ্গে করে তাড়াহুড়ো করে এই বাড়িতে এলো। খুশিতে যেন কেমন পাগল পাগল লাগছে। বাড়িতে ঢুকে হাতটা ধুয়ে বাবুকে কোলে নিল সে। বাবুর টুকটুকে লাল গালে অসংখ্য চুমুখে লাল করে দিল। রঙ্গন পাশ থেকে বাবুর আঙুলগুলো নিয়ে খেলা করতে করতে বলল, নাম কি বাবুর? রুমি বাবুর চুলে বিলি কেটে দিতে দিতে বলল, ডাকনাম তুতুন, ভালো নাম এখনো ভাইয়া ভাবে ঠিক করেনি। রঙ্গন বাবুটার দিকে হাঁ করে তাকিয়ে রইল। কি সুন্দর! কবে সে বাবা হবে? এরকম একটা পুতুলের মতো বাবু রুমির কোলেও আসবে। রঙ্গন আদুরে গলায় রুমিকে বলল, চলো না রুমি, আমরাও একটা বাবু নিয়ে আসি। এই রকম ছোট্ট একটা বাবু। তোমার কিছু করতে হবে না, সব আমি করে দেবো। তুমি এনে দাও না বাবু রুমি। রুমি মস্করা করে বলল, আছে তো আমাদের বাবু, আপনি না আমার টুকটুকির বাবা? রঙ্গন মেয়ের কথা শুনেই রুমিকে ভেঙচে কাটল। ঘটনার সূত্রপাত হয়েছে 1.5 মাস আগে। ক্লাস শেষে রুমিকে নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় এক বিড়াল ছানা পেয়ে সেটাকে ঘরে তুলে এনেছে রুমি। সেটা নিয়েই আদিক্ষে তার শেষ নেই। সারাদিন ওটাকে কুলে নিয়ে বসে থাকে। নাম দিয়েছে আবার টুকটুকি। সারাদিন টুকটুকির বাবা বলেই রঙ্গনের মাথা খায়। রঙ্গনের ইচ্ছা হয় টুকটুকিকে বাইরে ফেলে দিয়ে আসতে। নেহাতি রুমির এত মায়া দেখে সে আর তা পারে না। বজ্জাত মায়ের বজ্জাত মেয়ে। সুযোগ পেলেই রঙ্গনকে টার্গেট করে রাখে টুকটুকি। ধুমধাম কামড় দিয়ে দৌড়ে পালায়। রুমির মতো সেও রঙ্গনকে 2 পয়সার দাম অবধি দেয় না। রঙ্গন মুখ ভোঁতা করে বলল, আমার নিজের একটা বাবু লাগবে। তোমার বিড়ালের বাচ্চা নিয়ে তুমি বসে থাকো, যাও। আমার বাবু সব কিছু আমিই দেখাশোনা করব। রুমি তুতুনের হাতে চুমু খেতে খেতে বলল, আচ্ছা, তাহলে আমাদের বাবু হলে আমরা তুতুনের সঙ্গে নাম মিলিয়ে রাখবো, হ্যাঁ? রঙ্গন ভ্রু কুঁচকে বলল, আমার বাবুর নাম আমিই রাখবো। আমার বাবুর নাম হবে সৈয়দ কালাম উদ্দিন জামাল চৌধুরী বিন সুলতান ইবনে আব্দুল মোজাহেদ দেওয়ান ব্যাপারী। রুমি নামের বহর শুনে ঝটকা খেল। এত বড় নাম ডাকতে গিয়ে মানুষ অক্কা পাবে। এই আধা পাগলটারও বলিহারি। নাম রাখার কি ছিঁড়ে ছা। সন্ধ্যাবেলা বাবুকে খাওয়ানো মাত্রই সে ঘুমিয়ে গেল। রুমি আর রঙ্গন একটু আগে চলে গেছে। আসান তখন ঘরে এলো। তার 2 হাতে তুতুনের জন্য কেনা নিত্য প্রয়োজনীয় সামগ্রী। আগের বারের দুর্ঘটনায় এইবার আগে থেকে বাবুর জন্য কিছুই কেনা হয়নি। তাড়াহুড়ো করে এখন সব কেনা হলো। আসান বিছানায় এসে তুতুনের আম্মুর মাথায় চুমু খেলো। ঘুমন্ত তুতুনকে তোরের কোল থেকে সরিয়ে নিচে কোলে তুলে নিল। তোরের দিকে তাকিয়ে আহত স্বরে বলল, আজকের দিনটার জন্য কখনো নিজেকে মাফ করতে পারবো না তোরে। তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টাতে তোমার পাশে থাকতে পারলাম না। আমি অনেক চেষ্টা করেছিলাম, কিছুতেই পারলাম না। আমাকে ক্ষমা করে দিও পারলে। তোরি আসানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আপনি চেষ্টা করেছেন, পারেননি। রিজিকে যা ছিল তাই হয়েছে। আপনাকে কেন অকারণে দোষ দিব? আপনারও তো কাজ আছে। আপনি কাজ করেন আমার আর তুতুনের জন্যেই তো। আমি আপনার উপরে রাগ করিনি তুতুনের বাবা। আর তুতুনও বলেছে বাবাকে সে খুব ভালোবাসে। বাবার উপরে তুতুন রাগ করতেই পারে না। আসান তুতুনের দিকে তাকিয়ে চোখ মুছল। কি ছোট ছোট হাত, তার নরম গোলগাল মুখ, চেহারায় আবছা তরির মতো একটা আদল। গায়ের রংটা তরি কিংবা তার মতোই হয়নি, হয়েছে দাদার মতো ধপধপে ফর্সা। আসান তুতুনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি আমার জীবনে ফুল হয়ে এসেছিলে তোরে। ফুলের বিপরীতে কখন যে তুমি আমার জীবনটাকে মস্ত ফুল বাগানে পরিণত করলে কে জানে। কখন করলে এই কাজ তোরে? তরি নত মুখে লজ্জায় মাথা নামিয়ে ফেলল। তবে কি সে ফুল হতে পারে? সে যদি ফুল হয় তবে আসান মালিক। আম্মু বাবার প্রেমালাপের মাঝে তুতুন জেগে উঠল, কিন্তু একটু কাঁদল না। ডাব ডাব করে তাকিয়ে হাতখানা মুখে পড়ে আম্মু আর বাবার কথা শুনতে লাগলো। ভাবখানা এমন যেন সে সহব বোঝে, দুষ্টু একটা। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা,
তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।